হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব আহমেদ, ফাউন্ডার এবং সিইও বাইট ক্যাপসুল এবং চিফ অফ টিম ব্যাংক ব্ল্যাক ডায়মন্ড ক্রিকেটার্স কমিউনিটি। আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং আপনারা সবাই সুস্থ আছেন। সো আজকের সেশনটি হচ্ছে বেসিক্যালি আমাদের ডিজিটাল ফরেনসিক্স এন্ড ইনসিডেন্ট রেসপন্স এবং পাশাপাশি হচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন রিলেটেড কেরিয়ার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা কথাবার্তা বলবো। এবং আমাদের আপকামিং যে ট্রেনিংটি রয়েছে ডিজিটাল ফরেনসিক্স ইনভেস্টিগেশন এবং হচ্ছে সাইবার ক্রাইম ট্রেনিং, সেটার হচ্ছে বেসিক্যালি আমাদের মডিউল এন্ড আদার্স বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। তো আমাদের মাঝে অলরেডি দেখতে পাচ্ছি মামুন ভাই, আমাদের যিনি গেস্ট, তিনি জয়েন হয়েছেন। মামুন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? স্ক্রিন কি দেখাচ্ছে ভাই? আসছে। হ্যাঁ, চলে আসছে ভাই। ঠিক আছে। ওকে। আচ্ছা, তো আমরা যে ফুল স্ক্রিন হয়ে গেছে, আমরা ছিলাম আহ, হ্যাঁ, এখানে যেরকম ছবিটা যদি কারো দেখতে অসুবিধা হয় তো আমরা আবার শুরু থেকে দেখাই। এখানে আবরাকাডাবরা ইনভেস্টিগেশন বলতে বুঝিয়েছি যে আপনি বিশাল বড় আমার থেকে কিছু ক্লাস করবেন, হয়তো আমার আসলে খুব একটা সময় হয়তো হয় না, কিন্তু সাকিব ভাই আমার খুবই বলা যায় অনেক ভালো একজন মানুষ। আমি তার সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে। সেক্ষেত্রে তার যেহেতু ট্রেনিং আমি তো না করতে পারি না, সো এখানে এসেছি। তো সপ্তাহে একটা ক্লাস, এবং এটাও আমার ছুটির দিনেই শুক্রবারে করা। তো এখন আমি একটা ছোট মানুষ, এর চেয়ে আরো অনেক বড় বড় ট্রেনিং আপনারা করলেন, আপনারা অনেক কোর্স কমপ্লিট করলেন, মানে জব রিকোয়েস্ট দিলেন, অনেক সিভি পাঠালেন। 50-60টা সিভি দেওয়ার পর কোনো একটা কোম্পানি, দেশে হোক বিদেশে হোক, আপনি জব পেয়েও গেলেন। পাবেন ইনশাল্লাহ, ভালো স্কিল থাকলে, এক্সপার্টাইজ থাকলে। তো এখন যখন ইনভেস্টিগেশন করতে যাবেন তখন দেখবেন যে আরে, আমাকে যা যা শিখাইছে আমি তো তার কিছু দেখতেছি না। আমাকে দিল এমন একটা ল্যাঙ্গুয়েজের ইনভেস্টিগেশন, এমন কিছু ফাইল আমি জীবনে, এই ল্যাঙ্গুয়েজ, নর্থ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আমি জীবনে চোখে দেখিনি। তো এই ধরনের সিচুয়েশনে আপনার মনে হবে আমি কি করতেছি, আবরাকা ডাবরা ইনভেস্টিগেশন। তো এই ধরনের ক্ষেত্রে আপনার ইনভেস্টিগেটরকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে আমি আমার রিয়েল লাইফে আমি যেটা দেখেছি, প্রত্যেকটা ইনভেস্টিগেশনে আমার মনে হয়েছে শুরুতে যে আমি কিছুই পারতেছি না বা পারবো কিনা। আমি যত দিন যাচ্ছে তত হয়তো এক্সপেরিয়েন্স বাড়ছে, কিন্তু শুরুর দিকে এরকম হতো যে আমি মনে হয় পারবো না। তো পারবো না কিন্তু হাল ছেড়ে না দিয়ে যদি আপনি চেইন অ্যানালাইসিস করেন যে আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এতটুকু পেয়েছি, এখন ঠিক আছে আমি এটা নিয়ে একটু রিসার্চ করি, অনলাইনে রিসার্চ করি, বিভিন্ন ফোরামে আমি একটু ঘাটাঘাটি করি, যেই প্রোডাক্টের অ্যানালাইসিস করব সে প্রোডাক্টের ডকুমেন্টেশন গুলো একটু পড়ি। তো পড়তে পড়তে একটা সময় আপনি দেখবেন যে আচ্ছা ঠিক আছে, এই নর্থ কোরিয়ান অপারেটিং সিস্টেমও আপনি যে দেখবেন যে আচ্ছা ঠিক আছে আমি তো পারতেছি, আমার কিছু ডকুমেন্টেশন আছে। অলরেডি কিছু সিকিউরিটি রিসার্চাররা, ইঞ্জিনিয়াররা, তারা মিডিয়ামে বা বিভিন্ন জায়গায় ব্লগ পোস্ট করেছে, এগুলো নিয়ে গো থ্রু করেছে। তো আপনি ওগুলো দেখে একদিনে আপনি ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারবেন না, আপনার আস্তে রাইট আস্তে ভাই। দেখে যেতে হবে। সো আচ্ছা, সো নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, তো এখানে যেটা বলছিলাম, এখানে ডিয়ার ক্লায়েন্ট ইউ আর নট হ্যাকড এটা দিয়েছি। এটা কারণ কি, এখানে আহ, সাকিব ভাই হয়তো এটার সাথে অনেক পরিচিত। অনেক সময় এটা হয় কি যে মানে ক্লায়েন্ট মনে করছে ও মাই গড আমি তো হ্যাক হয়ে গেছি, আমার মোবাইল হ্যাক, আমার কার হ্যাক, এসি হ্যাক, ফ্রিজ হ্যাক, টিভি হ্যাক, সব হ্যাক হয়ে গেছে। কিন্তু আসলে ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখা যায় যে কিছুই হ্যাক হয় নাই। তিনি জাস্ট তার একটা ইমোশনাল এবং সাইকোলজিক্যাল কিছু ইস্যু, হ্যাঁ কিছু কিছু জিনিস হ্যাক হয়েছে কিন্তু এত ব্রড লেভেলে এত কিছু হয় নাই। কিন্তু তিনি আসলে সাইকোলজিক্যালি কিছু ডিপ্রেশনে পড়ে গেছেন। তো তিনি মনে করছেন যে আচ্ছা আমার তো সব হ্যাক হয়ে গেছে, এই সেই অনেক কিছু। তো এইখানে এরকম একটা স্ক্রিনশটটা দিয়েছি, এটা দেখেন। এটা আপনারা যারা একটু, এখানে মোটামুটি কয়জন আছে, প্রায় 80+ পার্টিসিপেন্ট আছেন। তো সম্মানিত 80+ পার্টিসিপেন্ট, তাদের মধ্যে যারা একটু ভালো ঘাটাঘাটি করেন, বেসিক্যালি আপনারা বুঝবেন যে এটা একটা পিং রিকোয়েস্ট, এবং এটা উইন্ডোজে পিং করা হয়েছে। কারণ লিনাক্সে পিং করলে 4টা পিং প্যাকেট যাওয়ার পরেই এটা ক্লোজ হয়ে যায়, কিন্তু উইন্ডোজে এটা যাচ্ছেই যাচ্ছেই। তো এটা এমন একটা ক্লায়েন্ট, তিনি
এই স্ক্রিনশটটা দিয়ে সাইবার সিকিউরিটি ফরেনসিক ইনভেস্টিগেটরকে বলছেন যে আমি তো হ্যাক হয়ে গেছি, মনে হচ্ছে আমার নেটওয়ার্ক কাজ করতেছে না, আমি পিং করে দেখতেছি কখনো কাজ করতেছে আবার কখনো রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে এটা কেন হচ্ছে, এখন আপনার মনে হবে যে আমি তাহলে এখন কি করব, আমি ওনার সিস্টেমের রিমোট কানেকশন নিব, প্রজেক্টের নিয়ে আমি ওনার নেটওয়ার্ক, ওনার অনগোয়িং নেটওয়ার্ক কমিউনিকেশন হচ্ছে সব করে এখন এটা করতে করতে আপনার 2-3 দিন চলে যাচ্ছে, কিন্তু আপনি বড় রিপোর্ট যে হ্যালো ক্লায়েন্ট দেখেন এখানে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে না আমার তো নেটওয়ার্কে নরমালি পাচ্ছি, কখনো চলতেছে কখনো চলতেছে না, কখনো খুবই সিস্টেম হাই শব্দ করতেছে, শব্দ করে বেশি, কেন বের করে দেন। আপনি যে ইনভেস্টিগেটর আপনার তো ইনভেস্ট এটা হবে এবং আপনাকে একটা রিপোর্ট জমা দিতে হবে। এই ধরনের একটা ইনসিডেন্ট এখানে দেখা গেল যে এইখানে আসলে ক্লায়েন্ট হ্যাক হয়নি, আসলে কি হয়েছিল খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ক্লায়েন্ট দেখা গেল যে যখনই তিনি তার কোম্পানিতে, তিনি একজন সিইও, তো তিনি তার কোম্পানিতে যখন কাস্টমারদের জন্য বা বিজনেস পার্টনারদের জন্য আপনার ওই যে অফিসে যান, অফিসে যে যখন তার ভিজিএ কেবলটা, পুরাতন আমলের একটা কেবল তার ল্যাপটপে লাগান, মানে প্লাগ ইন করেন, তখন কি হয় ওই ভিজিএ কেবলটা অনেক পুরাতন হওয়ার কারণে ওখান থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি একটা রেডিয়েশন বের হয়। ওই হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশনটার কারণে ওই ওয়াইফাই যে নেটওয়ার্কটা ওইটা একটু মানে ওই ওয়াইফাইটাই আপনার কাজ করে না। তো এখন এই যে ওয়াইফাইটা কাজ করে না, তো ওনার যে অফিসে গেলেই তিনি ভিজিএ কেবলটা আসলে তার নষ্ট হয়ে গেছে, এইচডিএমআই না লাগিয়ে তিনি ভিজিএ কেবল ইউজ করেন আগেকার টেকনোলজি, এবং সেই কেবলটাও নষ্ট হয়ে গেছে। তো ওইখান থেকে আপনার স্ক্রিনের ভিজুয়ালাইজেশনের যেই ফ্রিকোয়েন্সিটা রেডিয়েশন, ওই রেডিয়েশনটা এত মাত্রায় বের হচ্ছিল পুরাতন, অনেক পুরাতন একটা কেবল থেকে, যার কারণে তিনি অফিসে যাচ্ছেন, যে ল্যাপটপ ওপেন করেন তিনি দেখেন যে তার অফিসটাই মনে হয় হ্যাক হয়ে গেছে, কিন্তু আসলে হ্যাক হয় নাই, কেউ রিমোটলি, তিনি মনে করতেছিলেন যে রিমোটলি কেউ হয়তো তার অ্যাক্সেস করছে, কিন্তু কিছুই না আসলে। পরবর্তীতে তিনি যখন এই কেবলটা চেঞ্জ করলেন দেখলেন যে হ্যাঁ সব ঠিক আছে। এই যে দেখেন এখন আপনার কাছে এই জিনিসটা হয়তো আমি 2 মিনিটে বলে দিলাম, কিন্তু এই জিনিসটা আপনি একজন অ্যাজ এ ইনভেস্টিগেটর আপনি যদি ইনভেস্টিগেশন করতে যান, আপনার কিন্তু এই জিনিসটা এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় বের করতে আপনার মানে কিভাবে আপনি বের করবেন, আপনি চিন্তা করবেন অ্যাপ্লিকেশন লেভেলে, যে আমি ল্যাপটপে ইনভেস্টিগেশন করব, দেখব ম্যালওয়্যার আছে কিনা, হ্যাক হয়েছে কিনা, নেটওয়ার্ক অ্যাক্টিভিটি কেন এরকম হচ্ছে। কিন্তু সমস্যাটা যে একটা তারে, এগুলা কিন্তু রিয়েল লাইফে আপনি সিএসসি স্টুডেন্ট হন, নন সিএসসি ব্যাকগ্রাউন্ড হন, নো ম্যাটার, আপনার স্কিল থাকতে হবে। এখন অনেক স্কিল নিয়েও আপনি যখন জীবনের শুরুতে সাইবার সিকিউরিটি রিসার্চার বা ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জব করবেন, তখন দেখা যাবে আপনার এমন এমন কিছু আসবে, এমন এমন ইনভেস্টিগেশন অ্যানালাইসিস করতে হবে আর কি, যেটা আপনি আসলে মানে কোনো ট্রেনিং আপনাকে শিখাবে না এইভাবে, কারণ শিখাইতে পারবে না আপনার। যারা বিজনেস করতেছে, যারা বিজনেসম্যান, তারা তো আসলে আমাদের সাইবার সিকিউরিটি, হ্যাকিং, কোডিং এগুলো নিয়ে তো তারা এত চিন্তা করে না। আমি নিজেও যদি রাইট। একজন বিজনেসম্যান হইতাম বা আপনি যদি একজন বিজনেসম্যান হইতেন, আপনি কিন্তু এত টেকনোলজি নিয়ে চিন্তা করতেন না। আপনি চিন্তা করতেন আপনার না। বিজনেস করতে, প্রফিট করতে হবে, দিন শেষে বাসায় যেয়ে আপনার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম পাস করতে হবে। এখন এত হ্যাকিং, এত কোডিং, পাইথন, জাভা, সি++, এগুলা তো তাদের প্রয়োজন নেই। আমরা প্যাশনের কারণে, আমরা প্যাশন থেকে, আমরা কম্পিউটারকে ভালোবাসা থেকে একটা আমরা এগুলো আমাদের মাথায় ঢুকে আমরা রিসার্চ করি অ্যাজ এ রিসার্চার। তো এই যে দিন শেষে এই ধরনের কিন্তু আপনার ইনভেস্টিগেশন গুলো আসবে। তো আমি আসলে
বিদেশের আমার যেহেতু বিদেশের কোম্পানিতে জব করতে হয়, তো বিদেশের অনেকের সাথে আমার যোগাযোগ রাখা, তো দেখা যায় যে তারা প্রায়ই এটা নিয়ে হাসাহাসি করেন যে ট্রেনিং করলাম, ট্রেনিং এ দেখাইলো যে ইনভেস্টিগেশনের সময় আমাকে এই ফাইল দিবে, ওই ফাইল দিবে, এই ডাটা দিবে, এই এভিডেন্স দিবে, কিন্তু রিয়েল ইনভেস্টিগেশনে যে দেখা যায় যে কাস্টমারের ওগুলা কোনো ডাটাই নেই, এখন আমাকে যা আছে ওইটা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তো এই যে রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে আসলে ক্লাস আমি খুব কম দেখি, যে আসলে নাই। তো এই কারণে আমি শুরু প্রথম দিনই আমি আসলে এই যে কিউএনএ সেশন, এখানে আমি চেষ্টা করেছি যে সাকিব ভাইয়ের আমাদের যে ট্রেনিং, আমাদের বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড, আমাদের বাইট ক্যাপসুল, তো এখানে আমাদের ফোকাসটাই হচ্ছে এরকম রিয়েল লাইফ ইনভেস্টিগেশন অ্যানালাইসিস। এবং শুধু যে ফরেনসিক ইনভেস্টিগেশন বলতে আমরা বুঝি যে হ্যাক হয়েছে, আমাদের শুধু কিছু ডাটা অ্যানালাইসিস করতে হবে কিছু টুল দিয়ে। আমি এটা আসলে এটা আমার আমি এটার দ্বিমত পোষণ করি। ফরেনসিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনার সক, আপনার সিম সক, আপনার ম্যালওয়্যার অ্যানালাইসিস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, সবকিছুই আপনার ওতপ্রোতভাবে জড়িত। তো সবকিছু নিয়ে, এবং এই যে বিভিন্ন রিয়েল লাইফ ইনসিডেন্ট যেগুলো আসলে আব্রাকাডাব্রা সিচুয়েশন, তো এগুলো সব নিয়ে আমি রাইট ভাই। দেখানোর চেষ্টা করবো। সো ভাইয়া নেক্সট স্লাইড প্লিজ। আমার একটা কোশ্চেন ছিল ভাই, আমরা রিসেন্টলি হচ্ছে বনানীতে, আপনিও তো ছিলেন বনানীতে, পরে ওয়ারিতে হচ্ছে দুইটা এরকম প্রজেক্টে আমরা কাজ করেছি ফরেনসিক। তো ওই ক্ষেত্রে বেসিক্যালি ভাই আমরা দেখেছি যে ক্লায়েন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেরকম প্যানিক হয়ে যায়, সেই ইস্যুগুলোতে আসলে ফরেনসিক এক্সপার্ট হিসেবে আসলে আপনারা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, বা সেই ইস্যুগুলোতে কিভাবে আপনাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে কভার আপ করে আপনারা এগোতে পারেন, এই রিলেটেড যদি কিছু আমাদেরকে একটু বলতেন। মানে আসলে আমার জানতে চাচ্ছিলাম যে ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট হতে গেলে মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, মাইন্ডসেটটা আসলে খুবই স্ট্রং হতে হবে। কারণ আমি যেরকম দেখাচ্ছি যে আমাদের আসলে রিয়েল লাইফে যিনি ক্লায়েন্ট তিনি তো আসলে টেকনোলজি বোঝেন না। সো রাইট। আমাদের শুধু টেকনোলজিটা বুঝলেই হবে না, টেকনোলজিটাকে সাধারণ মানুষের ভাষায় বোঝানোর ক্ষমতাও থাকতে হবে। তো এটা ল্যাঙ্গুয়েজ ম্যাটার, এর জন্য বলা হয় সফট স্কিল। তো সফট স্কিল থাকতে হবে, আমার শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হবে না, সফট স্কিলও থাকতে হবে। আর আচ্ছা, এখানে দেখেন আমরা অনেক সময় আমরা নিজেদেরকে আমরা এখন সাইবার সিকিউরিটি ইনভেস্টিগেটর হতে চাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে অনেক সময় কিন্তু শুধু ক্লায়েন্টকেই অ্যাটাক করবে না, কি হবে আমাদের নিজেদেরকেও কিন্তু অনেক সময় অ্যাটাক আসতে পারে। এখানে দেখেন আমি দেখানোর চেষ্টা করেছি একটা রিয়েল লাইফ, এই যে আমাদের গত কয়েকদিন আগেই এখানে স্প্যাম হাউস হচ্ছে একটা সাইবার সিকিউরিটি ভালো একটা থ্রেড ফিড। তো তারা থ্রেড ডাটা অ্যানালাইসিস এর জন্য থ্রেড ডাটা প্রোভাইড করে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখাবো আমাদের ট্রেনিং এর সময় দেখাবো যে এগুলো আমরা কিভাবে অ্যানালাইসিস করব। আজকে জাস্ট আমি সামারি দেখাচ্ছি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কি, এইটা একটা রিপোর্ট যেখানে দেখাচ্ছে যে মানে ফিশিং ডোমেইন গুলো কি কি রিয়েল টাইম জেনারেট হচ্ছে, হ্যাকাররা সেই ডোমেইন গুলো রেজিস্ট্রেশন করছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে যে দেখা গেল যে স্প্যাম হাউস নামের যে আমাদের সাইবার সিকিউরিটির একটা বড় অর্গানাইজেশন, টেকনোলজি ফিল্ডে মাইক্রোসফট গুগল যেরকম একটা বড় অর্গানাইজেশন, সাইবার সিকিউরিটি ফিল্ডে স্প্যাম হাউসও একটা ট্রাস্টেড এন্ড রেপুটেড অর্গানাইজেশন। সো এই তাদের তাদের ডোমেইনের নামেই অনেকটা ওরকম স্প্যাম হাউস এরকম নামেই একটা ডোমেইন অনেকে বারবার ক্রিয়েট করছে এবং সেখানে ম্যালওয়্যার হোস্ট করছে। তো এখন আমরা কি করব, আমরা কিন্তু স্প্যাম হাউস থেকে অনেক সময় ইমেল পাই। আপনি যখন জব করবেন তখন দেখা যাবে স্প্যাম হাউসের থ্রেড ফিড আপনারা যদি ইউজ করেন, তখন ওখান থেকে অনেক ইমেল আসবে অ্যাজ এ কাস্টমার। এখন তখন যেটা হবে, রাইট। আপনি এই যে দেখেন একটা ডোমেইন, স্প্যাম হাউসের একটা ডোমেইন, এটা কিন্তু আসলে ফিশিং ডোমেইন। এখন এই ডোমেইন থেকে যদি আপনার কাছে ইমেল আসে, তাহলে কিন্তু আপনি মনে করবেন এটা আসলেই স্প্যাম হাউসের ইমেল, এবং আপনি কিন্তু তখন সেখানে তাদের দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। সো এটা কিন্তু কাদেরকে টার্গেট করবে, সিকিউরিটি ইনভেস্টিগেটরদেরকে। তো এই জন্য আসলে সব সময় যে আমরা সেফ, আমরা শুধু ইনভেস্টিগেশন করবো এরকম না, আমাদেরকেও অনেক সময় টার্গেট করতে পারে। আচ্ছা নেক্সট স্লাইড ভাই। আচ্ছা, এখানে এখানে আমাদের একটা রিসেন্ট রিয়েল লাইফ একটা ইনভেস্টিগেশন। এখানে দুইটা ছবি দেখে
আপনাদের কি মনে হয় আসলে এই ছবিটা আমরা কেন দেখাচ্ছি? এটা আসলে বিষয়, মানে আপনাদের কি মনে হতে পারে যে এই ছবিটা আমরা কেন দেখাচ্ছি? এই ছবিটা এই কারণে দেখাচ্ছি যে এই ছবিটা নিয়ে আমাদের একটা ইনভেস্টিগেশন হয়েছে রিসেন্টলি। হুম, এখন এখানে একটা ছবি রিয়েল, একটা ছবি হচ্ছে ফেক, মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। এখন ডান পাশে যেটা, ওইটা হচ্ছে রিয়েল একটা ইউএস এর একটা ক্রিমিনালের একটা ছবি। ইউএসএ তারা হচ্ছে যে বিভিন্ন ক্রিমিনাল তাদের রেকর্ডটা অনলাইনে গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি ছাপানো হয়। তো এইটার ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একটা রিয়েল লাইফ মানে ক্রিমিনালের একটা ছবি। আর বাম পাশে যেটা সেটা ছিল হচ্ছে ক্লায়েন্টের অনেকটা ছবি। এখন এখন ক্লায়েন্টকে অনলাইনে বিভিন্নভাবে হেনস্থার শিকার করার জন্য, সোশ্যাল মিডিয়া হ্যারাস করার জন্য তার এই ছবিটা দিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে যে তিনি একজন ক্রিমিনাল এরকম একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল। তো আমাদের কাছে যখন এই ধরনের একটা প্রজেক্ট আসে, ক্লায়েন্ট আসে, তখন আমরা কি করি, আমাদের কাছে ছিল শুধু বাম পাশের ছবিটা। তো আমরা ট্রেনিং এর ভিতরে দেখাবো ইনশাল্লাহ যে কিভাবে আমরা এগুলো অ্যানালাইসিস করতে পারি। তো আমরা অ্যানালাইসিস করে ওএসএন ইনভেস্টিগেশন করে আমরা ডান পাশের ছবিটা ডিসকভার করলাম যে ডান পাশের ছবিটা আসলে রিয়েল ছবি, আর বাম পাশের যে ছবিটা এইটা হচ্ছে ওই ডান পাশের ছবি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ক্রিয়েট করা হয়েছিল। সো এই ধরনের ইনভেস্টিগেশনও নিয়েও আমরা আসলে ডিটেলস দেখবো, বা মানে এটা জাস্ট আমরা দেখাচ্ছি যে আমাদের কি কি ধরনের রিয়েল লাইফ ইনভেস্টিগেশন আসতে পারে। সো যাতে করে আমরা এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস দেখবো। সো নেক্সট ভাই। আচ্ছা, এখন আমরা কোর্স কারিকুলামটা যদি দেখি, সো কোর্স কারিকুলামে আমরা চ্যাপ্টার ওয়ানে রেখেছি ইন্ট্রোডাকশন। আমরা শুরুতে ইন্ট্রোডাকশন, আজকে যে ইন্ট্রোডাকশন দিলাম এটা জাস্ট স্যাম্পল। যদিও এখানেও আমরা রিয়েল লাইফ অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি অনেকের কাছে, হয়তো মানে যারা প্যাশনেট যে হ্যাঁ আমি সাইবার সিকিউরিটি ইনভেস্টিগেটর হব, রিসার্চার হব, তাদের জন্য আসলে এইটুকুই যথেষ্ট যে তারা বুঝতে পারবে যে আমরা কি ধরনের কন্টেন্ট বা কি ধরনের ক্লাসে কি ধরনের কন্টেন্ট রাখবো। তো আহ, আমাদের যখন অফিসিয়াল যে যখন ক্লাস শুরু হবে, তো প্রথমে আমরা এরকম আরো ভালো একটা ইন্ট্রোডাকশন একটা ক্লাস নিব, এবং তারপর আমাদের চ্যাপ্টার টু তে থাকবে আমাদের উইন্ডোজ ফরেনসিক্স। সো উইন্ডোজ ফরেনসিক্স এটা খুবই ব্যাপক, এবং এইখানে হচ্ছে আপনার ওই যে আমরা ক্লাস 9-10 থেকে যে সায়েন্সের স্টুডেন্টরা বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বিভিন্ন কঠিন কঠিন চ্যাপ্টার নিয়ে প্যারায় থাকে। তো ফরেনসিক ইনভেস্টিগেশনে উইন্ডোজ ফরেনসিকটা এটা একটা খুবই কঠিন একটা চ্যাপ্টার। এখানে আপনার ফাইল ডিলেট হয়েছে কিন্তু আসলে ডিলেট হয় নাই। ফাইলের রেকর্ড এমএফটি তে আছে, বা ইউএসবি ডিভাইসের উইন্ডোজ রেজিস্ট্রি থেকে শুরু করে ইভেন্ট লগ, প্রিফেচ, এরিক জিম্মারম্যান টুল ইউজেস, বা এই ধরনের যত কিছু আছে সবকিছু আমরা এখানে রাখবো। তবে যেটা বললাম এটা খুবই একটা কঠিন চ্যাপ্টার, এটা আমরা ইনশাল্লাহ গো থ্রু করবো। সো নেক্সট চ্যাপ্টার 3 তে ভাই, নেক্সট স্লাইড। আর এখানে থাকবে আমাদের মেমোরি ফরেনসিক। তো মেমোরি ফরেনসিক এর জন্য কিন্তু আমার একটা, আমি যখন প্রফেশন মানে অফিসিয়ালি হ্যাক দা বক্সের একজন কন্ট্রাক্টেড এমপ্লয় ছিলাম, তখন আমি মেমোরি ফরেনসিক এর উপরে একটা ডিজিটাল ফরেনসিক মেশিন ডেভেলপ করেছিলাম। সো সেটা এখনো আছে, অনেকেই সারা বিশ্বের অনেকেই সেটা সলভ করে এবং অনেক পয়েন্ট পাচ্ছে। তো এই মেমোরি ফরেনসিকটা নিয়ে ওই সময় আমার ডিটেলস অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়েছিল। তো ওই বেসিসের উপরে আমি সাজিয়েছি যে মেমোরি ফরেনসিকটা আপনি কিভাবে করবেন। মেমোরি ফরেনসিক টুল মানে আপনার কম্পিউটারের র্যামের মধ্যে যা আছে এইটাই আপনাকে ক্লায়েন্ট দিল, যে আমার কোনো পিসি নাই, এখন পিসি দিতে পারতেছি না, কোনো ফাইল দিতে পারতেছি না, জাস্ট আমার র্যামের মধ্যে যেটা ছিল এই র্যামটা আমি ক্যাপচার করে ডাম্প আপনাকে দিলাম। আপনি এখন এটা অ্যানালাইসিস করে দেখেন আমার কম্পিউটারের মধ্যে র্যামের মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কিনা। তো এইটাই হচ্ছে র্যাম বা মেমোরি ফরেনসিক, এটা আমরা করব। এটা আমাদের চ্যাপ্টার 3। তারপরে থাকবে ইমেল ফরেনসিক। আমার কাছে পার্সোনালি ইমেল ফরেনসিকটা খুবই একটা মজার একটা চ্যাপ্টার। উইন্ডোজ চ্যাপ্টারটা যেরকম কঠিন, আবার ইমেল চ্যাপ্টারটা অনেক মজার লাগে। সহজ বলবো না, কিন্তু মজার একটা চ্যাপ্টার, কারণ এখানে আসলে
অনেক ধরনের মানে কত ধরনের টেকনিক এবং কত ধরনের অবফুস্কেশন যে রিয়েল লাইফে হতে পারে, এই জিনিসগুলো আমরা যখন দেখি আমরা আসলে অবাক হয়ে যাই যে হ্যাকাররা আসলে কত ভাবে কনভিন্স করার চেষ্টা করে ক্লায়েন্টকে, কত ভাবে ফিশিং ইমেইল সেন্ড করে, এবং ইমেইলের মধ্যে কি কি নারী ভুড়ি সব আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। এটা আমাদের চ্যাপ্টার 4 থাকবে। সো নেক্সট ভাই। আচ্ছা, তো এখানে লিনাক্স ফরেনসিক্স। তো আমি কিন্তু আসলে অনেক জব ইন্টারভিউ নিচ্ছি বর্তমানে, বা নিয়েছি অনেক জায়গায়। তো আমাদের ইনভেস্টিগেশনে, আমাদের সাইবার সিকিউরিটিতে যখন আমরা জব নেই, জবের জন্য ইন্টারভিউ নেই, তো ইন্টারভিউকে আমি জিজ্ঞেস করি যে তিনি কি লিনাক্সে কতটুকু পারদর্শী, এবং লিনাক্সে যে পারদর্শী না তাকে আসলে নেওয়া খুবই টাফ। তো লিনাক্সের নলেজ আপনার অবশ্যই থাকতে হবে। তো লিনাক্সের নলেজ তো থাকতে হবে, আর আমাদের কি করতে হবে, আমরা লিনাক্সের ফরেনসিক করব। তো লিনাক্সটা একটু এটা একটা কঠিন, উইন্ডোজ এর মতো এটা একটা কঠিন একটা চ্যাপ্টার। এখানে আপনার লিনাক্স জিনিসটা একটু কঠিন লাগে অনেকের কাছে, সেখানে লিনাক্স ফরেনসিক ইনভেস্টিগেশন করা তো আরো কঠিন লাগবে। সো এটা আমাদের থাকবে চ্যাপ্টার 5-এ। সো নেক্সট স্লাইড ভাই। এবং মেবি আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে ম্যালওয়্যার ফরেনসিক। তো ম্যালওয়্যার ফরেনসিকটা এটা আমাদের অনেকগুলো ক্লাস নিয়ে সাজানোর প্ল্যান আছে। এখানে ম্যালওয়্যার, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আছে, র্যানসমওয়্যার, ইনফরমেশন স্টিলার ম্যালওয়্যার, স্প্যামার, বা আরো যত ধরনের ম্যালওয়্যার আছে, ব্যাংকিং ট্রোজান, সবকিছু নিয়ে আমরা রিয়েল লাইফ ইনভেস্টিগেশন করব, রিয়েল লাইফ ম্যালওয়্যার। সো এই হচ্ছে আমাদের আজকের ইন্ট্রোডাক্টরি। সো সাকিব ভাই, আমরা এখন তাহলে হয়তো কিউএনএ নিতে পারি আর কি। জি, শিওর ভাই। আরো বেশ কিছু বিষয় আমি একটু অ্যাড করি, যেটা হচ্ছে বাইট ক্যাসেল থেকেও থাকছে। সেটা হচ্ছে আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের পাশাপাশি 2 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকবে অনলাইনে। যারা এই ট্রেনিং প্রোগ্রাম থেকে 70% মার্কস পেয়ে পাস করতে পারবেন, ইনশাআল্লাহ সার্টিফিকেটের পাশাপাশি আপনারা সেই 2 মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করতে পারবেন। আর তাছাড়া বাইট ক্যাসেল থেকে আপনাদেরকে সাইবার সিকিউরিটি ফিল্ড, যেটা ডিফেন্সিভ সিকিউরিটি সেগমেন্টে, বিশেষ করে সক এবং ডিজিটাল ফরেনসিক্স ইনভেস্টিগেশন, এই সমস্ত ক্যারিয়ারে বা ডোমেন গুলোতে আসলে কিভাবে ক্যারিয়ার চুজ করা হয় বা করা যায় সে সংক্রান্ত হেল্পফুল ছিল করা হবে। তো আমি একটা কোশ্চেন করছিলাম ভাই, মানে যেটা পেয়েছি গত কয়েকদিন যাবত, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সটা যেটা আমরা রিসেন্টলি শুরু করতে চলেছি, ডিজিটাল ফরেনসিক্স এন্ড সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ট্রেনিং, এই ট্রেনিংটা করতে গেলে আসলে মোটামুটি একজন স্টুডেন্টের মানে কতটুকু নলেজ থাকা উচিত একদম বেসিকে, যেন সে কোর্সটা সম্পন্ন করতে পারে ইজিলি? হ্যাঁ, আমি চেষ্টা করছি এখানে যাতে করে অ্যাটলিস্ট যাদের কিছু লিনাক্স নলেজ আছে, বা হ্যাকিং স্ক্রিপ্টিং এগুলো নলেজ আছে, কিছু সিম্পল ইন্ট্রোডাক্টরি লেভেলে যারা আছে তাদের জন্য এটা ফ্রুটফুল হবে। আবার যেহেতু এটা অ্যাডভান্স, সো যারা প্রফেশনাল বা সিনিয়র লেভেল তাদেরও অবশ্যই এটা কাজে লাগবে। সো এটা সাজানোই হয়েছে আর কি সব লেভেলের সবার জন্যই, সহজ করে বোঝানোর জন্য। আচ্ছা, বর্তমানে ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বা দেশের বাইরে, কথায় বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, এই ট্রেনিং প্রোগ্রাম থেকে আমরা যে লার্নটা করবো বা যে বিষয়গুলো শিখবে বা যে স্টুডেন্টরা শিখবেন, এটা আসলে অ্যাপ্লাই করবেন কিভাবে বা কোথায় আসলে তাদের কাজে লাগছে, বা এটার প্রেক্ষাপটটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি যেহেতু বললাম যে আমি নিজেও কিন্তু আসলে ইন্টারভিউ নিচ্ছি বিভিন্ন, মানে আমি যেহেতু সাইবার সিকিউরিটি টিমের লিড, সো আমাকেও বিভিন্ন ইন্টারভিউ নিতে হয়। সো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যখন ইন্টারভিউ নেই, তো সেক্ষেত্রে যে যে কোয়ালিটি থাকা উচিত বলে আমি দেখতে পাচ্ছি, তো সেগুলোই, সেই ধরনের কন্টেন্টই এখানে অ্যাড করা হচ্ছে। সো আমি যেহেতু আহ, বলা যায় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছি, শুরুতে লন্ডনের, পরে এখন জাপানের। সো বিদেশের আসলে রিকোয়ারমেন্ট গুলো একটু আরো অ্যাডভান্স। তো সেই অ্যাডভান্স কারিকুলামটা যাতে থাকে, সেইভাবে আমি সাজানোর চেষ্টা করছি। সো আমার মনে হয় এটা শুধু দেশে না, ইন্টারন্যাশনাল লেভেলে জব করার জন্য যে স্কিলটা প্রয়োজন, সেই স্কিল গুলো এখানে সাজানো হয়েছে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা কিউএনএ সেকশনে যাওয়ার আগে জাস্ট 2টা মিনিট সময় দেব। জাস্ট 2টা মিনিট সময় দিয়েছি, যারা শুনতে পাচ্ছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি,
যারা শুনতে পাচ্ছেন সবার দৃষ্টি আকর্ষণ করছে, আমরা আবারও বলছি, এখন বাজে 10টা 52, 10টা 54-র মাঝে আপনাদেরকে অবশ্যই এইমাত্র যে মেসেজটা লেখা হয়েছে লিখে ফেলুন। এটার কমেন্ট সেকশনে আপনার সম্পূর্ণ নাম যেটা সার্টিফিকেটে থাকবে সেই সম্পূর্ণ নামটা লিখতে হবে। 10টা 54 লাস্ট ডেডলাইন, এরপর আমরা আর কারোটা অ্যাকসেপ্ট করবো না। এই সেশনে যারা জয়েন হয়েছেন সবাইকে অনুরোধ করছি লিখে ফেলুন যেটা লেখা হয়েছে টেলিগ্রামে। ওইটার কমেন্ট সেকশনে আপনাদের যারা জয়েন হয়েছে সার্টিফিকেশনের যাদের আগ্রহ আছে ইনশাল্লাহ ফ্রি সার্টিফিকেট দেওয়া হবে আজকে সেশনে জয়েন করার জন্য, পার্টিসিপেট সার্টিফিকেট। তারা কাইন্ডলি 10টা 54-র মাঝে নিজেদের নাম সম্পূর্ণ নাম যেটা সার্টিফিকেটে থাকবে সেই নামটা লিখে ফেলুন। 10টা 54-র পর আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না। সো এর মধ্য দিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের প্রোগ্রামের যেটা আমাদের পক্ষ থেকে ছিল সেই বিষয়গুলো আমরা দিচ্ছি। ইনশাল্লাহ 10টা 54-র পর থেকে 10টা 55 আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কিউএনএ সেশন। তো মামুন ভাই, আপনার অনুভূতি কেমন? আপনার হচ্ছে বেসিক্যালি আমরা আমরা যদি আমাদের কথা বলেন, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড কমিউনিটি আপনাকে আমাদের সবার সাথে যারা স্টুডেন্ট আছে তারা বেসিক্যালি চেনে একটা সিলেবাসের মাধ্যমে, সেটা হচ্ছে 1 বছরের ইথিক্যাল হ্যাকিং যাত্রা, মেবি এরকম কিছু একটা হ্যাকিং জার্নি নিয়ে আপনার একটা লেখা ছিল রিসার্চ সম্পদ। আপনার কি মনে আছে ভাই? হ্যাঁ, আসলে কারণ তখন আমি দেখেছিলাম যে অনেকেরই আগ্রহ আছে কিন্তু রাইট। সেরকম রিসোর্স নাই। সো এখান এবং ওটা থেকেই খুবই খুবই মানে ক্রিয়েটিভ বইটা আপনি সাজিয়েছিলেন ভাই, এবং সেই সময় মনে হয় যেটা রিসোর্সের দিক থেকে বাংলাদেশে যারা সাইবার সিটি ফিল্ডে শিখতে আগ্রহী ছিল বা জানার জন্য আগ্রহী, আসলে কোথা থেকে শিখবো কি কি শিখবো, বেশ দারুণ 1 বছর একটা জার্নি ছিল। এবং এটা আমরা শেয়ারও করেছি আমাদের লার্নিং প্রোগ্রাম গুলোর সাথে। জি ভাইয়া, এখন আসলে আমি তখন যেটা দেখতাম যে আহ, যারা প্রফেশনালি কাজ করছেন বা তখন বাগ বাউন্টির খুব একটা হাইপ ছিল, তো বাগ বাউন্টিও যারা করছেন তারা আসলে অনেক অনেকেই অনেক ফ্রুটফুল ইনফরমেশন শেয়ার করতেন। আর আমাদের সাইবার সিকিউরিটি কমিউনিটি হচ্ছে এখানে নলেজ শেয়ারিং, এখানে নলেজ লুকানোর কিছু নয়। আমি যেটা জানি আমি সবাইকে সেটা জানানোর চেষ্টা করব, এটাই আমাদের ইউনিকনেস। রাইট। তো এখান থেকেই আসা। আর তারপরে মানে নলেজ শেয়ার, যেমন এই যে আমি এখন যেখানে জব করছি আমাদের এখানে আপনার আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি, যেটা মানে ওই যে এফবিআই বা সিআই এর পরেই আপনার একটা আছে হোমল্যান্ড সিকিউরিটি। হোমল্যান্ড জি ভাই। সিকিউরিটিতে জব করেছেন তিনিও আসলে এখন আমাদের কোম্পানিতে জব করছেন এবং আমাদেরই সাইবার Wow. সিকিউরিটি টিমে ডিপার্টমেন্টে। তো তার থেকে আসলে যখন মানে তার সাথে কাজ করছি তখন মনে হচ্ছে যে আমি মানে যা শিখেছি সেটা আসলে একদিকে, কিন্তু আসলে শেখার এখন অনেক বাকি আছে। আবার এরকম সময়ে আপনার এখানে ক্লাস নেওয়ার একটা সুযোগ হলো। সো আমি চেষ্টা করব আসলে যে নলেজ শেয়ারের যে একটা আমাদের কালচার, আমাদের সাইবার সিকিউরিটি কালচার, সো এখানে যাতে আমি এই নলেজটা শেয়ার করতে পারি। তবে হ্যাঁ, মানে নলেজ শেয়ারের কিন্তু যেটা বললাম যে আমি এখন আমার একজন কলিগ আমেরিকা হোমল্যান্ড সিকিউরিটির এক্স কলিগ। সো এখানে আমেরিকারও কি বা ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটির একটা ইনফরমেশন শেয়ারিং টিএলপি আছে, যে টিএলপি হোয়াইট, টিএলপি রেড, অর্থাৎ ট্রাফিক লাইট জি প্রোটোকল। ভাই। ট্রাফিক লাইট যেরকম সবুজ হলে চলা যাবে, লাল হুম হুম। হলে হলুদ হলে থেমে থাকতে হবে কিছু এরকম। তো আমাদের ইনফরমেশন শেয়ারিং, এই ইনফরমেশন শেয়ারিং এও আমাদের কোথায় কি বলতে হবে এটা আমাদের জানতে হবে। যে বেশি মানে রাইট। আমার ক্লাস নিতে যেহেতু আমাদেরকে অনেক কথা বলতেই হবে, কিন্তু কথা বলার মধ্যে কোন কথাটা কোথায় থামতে হবে এটা আমাকে বা আমরা যারা আছি এখানে প্রায় 100 জনের বেশি পার্টিসিপেন্ট সবারই আসলে এটা ইন ফিউচার আপনি যদি দেশের বাহিরে জব করতে চান আপনাকে মানে এই টিএলপি টা ফলো করতেই হবে, যে কোন ইনফরমেশনটা আপনি এমনকি আপনার শুধু কোম্পানির সিইওর সাথে শেয়ার করতে পারবেন, কিন্তু আপনি আপনার কলিগ যার সাথে আপনি যে একই কোম্পানিতে জব করছেন তার সাথে আপনি ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। একদম টিএলপি রেট, অর্থাৎ আপনি যে মিটিং এ জয়েন করেছিলেন সেই মিটিং এ হয়তো আপনার সিইও ছিল, আপনি ছিলেন, আপনার ক্লায়েন্ট ছিল আরো দু একজন, আপনিও এই ওই মিটিং এ যারা ছিল তারা ছাড়া আপনি আপনার কলিগ বা আপনার নিজের পরিবার কারোর সাথে আপনি এই ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। তো রিয়েল লাইফে সাইবার সিকিউরিটি কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস। এখানে যখন আপনি জব করবেন আপনি দেখবেন যে আপনি হয়তো অনেককে
অনেক গাইড দেন যে পাসওয়ার্ড কয়দিন পর পর চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ড কাউকে বলা যাবে না, ইত্যাদি রাইট। ইত্যাদি। আমি যখন দেখেছি যে এরকম ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করতে যে আসি, তখন আমার মনে হয় যে আমি নিজেই সাইবার সিকিউরিটি কতটুকু মানতে পারছি কোম্পানিতে। দেখা যাবে আমার একটা ফাইল আমাকে একজন কলিগ বলতেছে যে হে ব্রো প্লিজ শেয়ার ইট উইথ মি, তো আমি ওনার সাথে শেয়ার করে দিলাম। একটু পরে দেখা যাবে আমার কাছে, বা মানে শেয়ার করে দিলেন, একটু পরে দেখা যাবে আপনার কখনো যদি জানে কেউ যে আপনি আপনার সিটিও হুম বা হুম। আপনার লিডের অনুমতি ছাড়াই আপনার কলিগের সাথে হোক বা আপনার অন্য কারোর সাথে হোক আপনি একটা অফিসিয়াল ফাইল শেয়ার দিয়েছেন, আপনার কিন্তু এটার একটা ডিসিপ্লিনারি একটা অ্যাকশন আসতে পারে। সো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ। রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আশা করছি আসলে একটা দারুণ প্রফেশনাল ভাইব আমরা পাবো এবং এক্সট্রা এক্সপিরিয়েন্স পাবো। আর ব্যক্তিগতভাবে আপনি আমার কাছে একজন অনুপ্রেরণা। আপনার কাছ থেকে আসলে অনুপ্রাণিত হয়েছে আমি, এবং বেশ ভালো আসলে আমার লাইফ চেঞ্জিং এর জন্য বেসিক্যালি আমি মনে করি যে আপনার অবদান অনেক আছে। সাইবার সিকিউরিটি ফিল্ডে একটা অবস্থান থেকে সেখানে তুলে নিয়ে আসা, ধরে নিয়ে আসা, সেখান থেকে আসলে নেক্সট মুভমেন্টে নিয়ে যাওয়া, আমি মনে করি সেই সবগুলো বিষয় করার জন্য সে একটা ইন্সপিরেশন দরকার ছিল। এন্ড ইউ আর দ্যাট ম্যান। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে আজকে আমাদের মাঝে পেয়েছি এবং এটা সত্যি আমরা খুবই অনার্ড। সো আমরা হচ্ছে দেখি আমাদের কিউএনএ সেকশনে চলে যাই। অলরেডি অনেকে সার্টিফিকেশন পাওয়ার জন্য প্রচুর দেখতে পাচ্ছি লিখেছেন অনেক কিছু। সো দেখা যাক ইনশাল্লাহ। সো আপনাদের হচ্ছে যারা কমেন্ট করেছেন এবং এখন কথা বলতে আগ্রহী, আপনাদেরকে এখন ফ্লোরটা আমি দিয়ে দিচ্ছি। সো যারা কথা বলতে আগ্রহী বা কোশ্চেন করতে আগ্রহী, কাইন্ডলি এভাবে হ্যান্ড রেজ করবেন। দেখতে পাচ্ছি এইচ তারেক, আপনি জিজ্ঞাসা করতে আগ্রহী, প্লিজ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আচ্ছা, কাজী ইজহারুল, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। কাজী ইজহারুল শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই প্লিজ। ভাই আমি হচ্ছে ইএসপি ব্যাচ 07 এ ছিলাম সাকিব ভাই। বলুন ভাই। হ্যালো, ভয়েস কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি ভাই, প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে একটা কোর্স করার জন্য করতেছিলাম সাকিব ভাইকে। আমি অফার করছিলাম যে সকেট কোনো কোর্স আছে কিনা, রিসেন্টলি কোনো অ্যানাউন্সমেন্ট মানে ছাড়বে কিনা। তো ভাই আবার পোস্ট করলো, কালকে দেখলাম হচ্ছে যে হচ্ছে ডিজিটাল ফরেন্সিক নিয়ে হচ্ছে আপনার একটা মানে করলো আর কি। আর এইটা ডিজিটাল ফরেন্সিকটা যে আমি যখন হচ্ছে আপনার সিটিএফ ওই জায়গায় খেলতাম তখন একটা পার্ট ছিল আর কি। তো ওইখানে একটা এক্সাইটমেন্ট ছিল এইখানে একটা, কারণ এইখানে অনেক কিছু মানে থ্রিলার টাইপের ছিল আর কি। এই জন্য এই ডিজিটাল ফরেন্সিকের মধ্যে অন্যরকম একটা ইন্টারেস্ট ছিল আগে থেকেই। তো হুট করে দেখি কালকে রাত্রে হচ্ছে সাকিবের পোস্ট আর কি। দেন হচ্ছে ভাই আমার হচ্ছে কথা হচ্ছে এটা যে হচ্ছে ভাই মানে আমি বলি আমার হচ্ছে বিএসসি হচ্ছে শেষের দিকে প্রায় হচ্ছে মাস্টার্স এর জন্য বাইরে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে আমি যদি আমার সাইবার সিকিউরিটিতে হচ্ছে মাস্টার্স করার ইচ্ছা আছে, এখন বাকিটুকু আল্লাহ বসা। বাট আমি হচ্ছে চাচ্ছি যে এখন থেকে কিছু আমি কোর্স এই মানে ডিফেন্সিভ যে টাইপ যে কোর্সগুলো আছে আপনার সক বা হচ্ছে যে এইগুলা যদি আমি করে রাখি আমার মাস্টার্সের ক্ষেত্রে কিরকম অ্যাডভান্টেজ আমি পাইতে পারি, বা হচ্ছে স্কলারশিপ একটা বিষয় থাকে, কারণ এখানে আপনার হচ্ছে থিসিস পেপার ছাড়া তো উইদাউট থিসিস পেপার ছাড়া তো আপনার হচ্ছে ওরকম ভাবে একটা ফান্ড দেয় না। তো এইসব যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোর ক্ষেত্রে আমার ফিউচারের ক্ষেত্রে যে এটা আছে মানে ফিউচার আগামী 10 বছরের যে ওয়ার্ল্ড যে দিয়ে যাচ্ছে আর কি, ওটার বুঝতে পেরেছি প্রেক্ষাপটে ভাইয়া। হ্যাঁ ঠিক এটা আছে। কি ঠিক হবে জি জি, জি বুঝতে ভাই? পেরেছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। মামুন ভাই, এই ব্যাপারে আপনার মতামত। ওনার কোশ্চেনটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং থ্যাংক ইউ আপনার ইন্টারেস্টের জন্য। আসলে আপনার এই কোশ্চেনটা শুনে আমার একজনের কথা মনে পড়ে গেল। আপনার বাংলাদেশে মেবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা এরকম একটা ইউনিভার্সিটিতে আপনার সাইবার সিকিউরিটির উপরে মাস্টার্স হচ্ছে। তো এখানে আমার একজন পরিচিত, মানে উনি আমাকে দেখলে খুবই প্রশংসা করতেন যে মামুন তুমি তো কয়দিন পরে মনে হয় বাংলাদেশে থাকবা না, বিদেশে চলে যাবা। তুমি যে লিঙ্কডইনে এত কিছু শেয়ার দাও, অনেক ঘাটাঘাটি রিসার্চ করো। তো উনি কিন্তু ওই এক্সটার্নাল লেকচারার হিসেবে সাইবার সিকিউরিটির একটা মাস্টার্স কোর্সে উনি ক্লাস নিতেন। তো ওনার সাথে আমার প্রায় যোগাযোগ হতো। এখন উনি অবশ্য
ওইখানে আছেন, কিন্তু পাশাপাশি বাংলাদেশের একটা গভর্নমেন্ট সিকিউরিটি ইয়েতে ছিলেন, এখন অন্য জায়গায় চলে গেছেন। তো ওনাদের সাথে আসলে আমাদের ওঠা বসা। তো মাস্টার্স এটা আসলে খুবই ভালো। আমি বলবো যে আপনি হ্যাঁ মাস্টার্সে যেতে চাচ্ছেন, মাস্টার্স করতে চাচ্ছেন সাইবার সিকিউরিটির উপরে, এটা খুবই নিডেড। কারণ একাডেমিক নলেজ বেস থাকাটা খুব ভালো। আর শুরুতে এই কথাটা এই জন্য বললাম যে আমার কিন্তু যারা মাস্টার্স লেকচারার তাদের সাথে মোটামুটি একটা ওঠা বসা ছিল বা আছে। সো এইটা খুবই প্র্যাকটিক্যাল। বাংলাদেশেও এখন মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি খুবই প্র্যাকটিক্যাল বলা যায়। হয়তো অতটা প্র্যাকটিক্যাল যতটা আমরা হয়তো প্র্যাকটিক্যালি দেখাই অনেক সময়, অতটা প্র্যাকটিক্যাল অত ওইভাবে যাওয়া যায় না, কিন্তু আহ, অনেকটাই অনেকটাই ভালো প্র্যাকটিক্যাল। সো আপনি যদি মাস্টার্স করতে চান ভালো, এবং আমরা কিন্তু ওই কমিউনিটিরই মেম্বার। সো আমরা কিন্তু ওইভাবেই আসলে চেষ্টা করব যে এই যে আমরা যে ক্লাসটা নেব এখানে আমরা ওইভাবেই কারিকুলামটা সাজানোর। সো বেস্ট উইশেস ফর ইউ, অ্যান্ড I hope you got the answer. সো মাচ ভাই। নেক্সট কোশ্চেনটা নিচ্ছি ডার্ক লেজেন্ড। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? ডার্ক লেজেন্ড অ্যাকাউন্টে। আচ্ছা, রামিম ইসলাম দেখতে পাচ্ছি, এমডি রামিম ইসলাম, আপনাকে অ্যালাউ করা হয়েছে। কাইন্ডলি আপনি যদি শুনে থাকেন প্লিজ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্লিজ। তো ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এখন হচ্ছে কোনো পড়াশোনা করতেছি না, আমি এইগুলা শিখতে অনেক আগ্রহী। তো আমার জন্য এই ক্যারিয়ারটা কেমন হতে পারে সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এখন এটা অ্যান্সারটা দুই ভাবে দেওয়া যায়। প্রথম অ্যান্সারটা হচ্ছে গুড নিউজ, যে ফেসবুক থেকে শুরু করে এমন অনেক, যেমন টুইটারের এক সময় মেবি চিফ সিকিউরিটি অফিসার ছিলাম পিটার জ্যাটকো। তিনি রিয়েল লাইফ হ্যাকার ছিলেন, অনেকটা ব্ল্যাক হ্যাট হ্যাকার বলতে আমরা যেটা বুঝি। তো তিনি খুব হ্যাকিং করতেন, এক সময় তিনি সিকিউরিটি অফিসার হয়ে যান টুইটারের। ইলন মাস্ক সিইও হওয়ার আগের ঘটনা এটা, অনেক আগের। তো এবং ফেসবুক থেকে শুরু করে এমন অনেক জায়গায় আছে রিয়েল লাইফ সাইবার সিকিউরিটি অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, তারা একাডেমিক ড্রপ আউট, কিন্তু অনেক বড় বড় আপনার ফেসবুক, অ্যামাজন এরকম জায়গায় জব করছে সিকিউরিটি নিয়ে এখন। তো এই দিক থেকে চিন্তা করলে আপনার মানে আপনার যদি যেটা বললাম একটু বেসিক নলেজ থাকতে হবে। বেসিক নলেজ বলতে আপনি জাস্ট হ্যাঁ পাইথন কি বুঝেন, পাইথনে কিছু কোডিং স্ক্রিপ্টিং বা লিনাক্স উইন্ডোজ এগুলো বুঝেন, এমন না যে আপনি মানে কিবোর্ড কি কি জিনিস, উইন্ডোজে কিভাবে একটা রাইট ক্লিক করতে হয় এটাও বুঝি না, এইরকম না। মানে অ্যাটলিস্ট কিছু বোঝেন, আপনার কিছু ট্রেনিং বা ভিডিও দেখা হয় সাইবার সিকিউরিটি নিয়ে, এরকম যদি বুঝেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি প্যাশনেট হয়ে থাকেন তো আমাদের ক্লাসগুলো করলে অবশ্যই বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি ভাই, এগুলা আমি বুঝি একটু হলেও, আর আমি লার্নিং করতেছি, তো এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে সামনে আরো বুঝবো। এখন লার্নিং, হ্যাঁ এখন আমি যেটা বলি, আমি কিন্তু লার্নিং আসলে আপনাকে এখানে খুব প্যাশনেট হতে হবে। আমি নিজে যখন জব জব পেয়েছিলাম, কখন আমি যখন মেবি এখন থেকে প্রায় 4 বছর বা 4.5 বছর আগে, জব পাওয়ার আগে 1-1.5 বছর আমি প্রায় কোভিড এর সময়, তখন তো করোনা ভাইরাসের সময়, তখন সব সময় ঘরে থাকা লাগতো। তো আমি প্রায় দিনে হিসাব করে দেখতাম মানে 10 ঘন্টার বেশি আমার কম্পিউটারের সামনে বসে থাকা, এবং 10-12 ঘন্টার বেশি আমার কম্পিউটারের সামনে বসা, বিভিন্ন ভিডিও দেখা, বিভিন্ন স্টাডি করা সাইবার সিকিউরিটি নিয়ে। তো এরকম, তো এখন সবার ক্ষেত্রে হয়তো সেম টাইম লাগে না, কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট ভালো সময় দিতে পারেন এবং আপনার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ক্যারিয়ার গড়বই,
তো এক্ষেত্রে কিন্তু আপনি যদি মানুষ চেষ্টা করলে মানুষ কিন্তু সেটাই পায়। তো আপনি যদি প্যাশনেট থাকেন, আহ ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আর একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন। জি জি। মানে আমি এইখানে জি। ক্যারিয়ারটা করাইলাম, মানে আমি ভালো একটা এইগুলার জ্ঞান নিয়ে নিলাম, তো আমার পড়াশোনা কি আমার এই ক্যারিয়ার কি আটকাতে পারে, বা একটা মানে সীমাবদ্ধতা এরকমটা কিছু হতে পারে? আহ ব্যাকগ্রাউন্ড সমস্যা তৈরি করতে পারে কিন্তু না ভাই, এটা হচ্ছে কোশ্চেন কি ভাই। সাকিব ভাই, আপনার কথাটা একটু শুনতে পাইনি ঠিকভাবে। জি, ভাই জিজ্ঞাসা করেছেন যে ভাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড কোনো ইস্যু ফেস করতে হতে পারে কিনা সেটার কারণে। জি আচ্ছা, জি মানে জি ভাই। এইটা বললাম, প্রথমত আপনার প্যাশনটা থাকতে হবে, আপনাকে সময় দিতে হবে। আমি নিজেই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের না। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমার মতো এরকম মাল্টিপল পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, যারা, আমিও যেমন একটা সাইবার সিকিউরিটি একটা গ্রুপ একসময় লিড করেছিলাম, সাইবার সোসাইটি। আবার আছে বাংলাদেশ এরা কি বলে, ফ্ল্যাগ হান্ট কমিউনিটি। এই ফ্ল্যাগ হান্ট কমিউনিটি যিনি লিড করেন তিনিও কিন্তু পলিটিক্যাল সায়েন্সেরই, আমারই সেম বয়সী, সমবয়সী একজন। তিনিও এখন বাংলাদেশের এখন বর্তমানে কোর যে একটা টপ সাইবার সিকিউরিটি কোম্পানি সেখানে জব করছেন। সো এক কথায় বলতে গেলে একাডেমিক্যালি আপনাকে কিন্তু মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের হইতে হবে এমন না, বা সিএসসি তে মাস্টার্স হতে হবে এমন না, যদিও এগুলো অবশ্যই একটা ভ্যালু ক্যারি করে। কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালি প্রুভেন যে আমরা যেমন বাংলাদেশ থেকে, আমি আবার একজন পলিটিক্যাল সায়েন্সের অর্থাৎ নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, আমি লন্ডনের পর জাপানের কোম্পানিতে জব করছি। ও আরেকজন আমার ফ্রেন্ড, সে বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য টপ সাইবার সিকিউরিটি কোম্পানিতে জব করছেন। সো আমাদের ক্ষেত্রে কিন্তু একাডেমিক বিষয়টা আসলে আল্লাহর রহমতে বাধা হয়নি। তো এখন এই জিনিসটাকে আপনি যদি অনুপ্রেরণা হিসেবে নিতে চান নিতে পারেন। সো এতটুকুই বলবো। আর অবশ্যই আমাদের ক্লাসগুলো থেকে আপনি যে নলেজ গ্যাদার করবেন, এটা আসলে রিয়েল লাইফ নলেজ। তো আপনি যদি এই সাইবার সিকিউরিটিতে প্রফেশন করতে চান, তো আপনি লেগে থাকলে ইনশাল্লাহ, আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনি যদি দেখেন যে হ্যাঁ আমি এইখানে আসলেই আমার প্যাশন আছে, আমি যেটা আমি আমি রিয়েল লাইফ প্রবলেম, আমি পারবো ইনশাল্লাহ, সেক্ষেত্রে আপনি উম, অবশ্যই হোপফুল থাকতে পারেন। তো আসলে বেশ দারুণ আপনি আনসার দিচ্ছেন। অনেক আমরা এই প্রশ্ন পেয়ে থাকি, আমাদের অনেক স্টুডেন্ট থাকেন এবং যারা ইউনিভার্সিটি ক্যারিয়ার করতে আগ্রহী, এমন আমরা পেয়েছি যারা আসলে অনেক সময় আশা করে আসলে কি করবো কি হবে। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম রাখা হয় যে BSc বা আইটি বা এরকম মানে রিলেবল, এটা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে। তো আপনার ইনশাল্লাহ আমরা আশা করি তাই সাথে আপনার তো অভিজ্ঞতা আছে, তো ক্ষেত্রে সেই বিষয়গুলো ভিত্তি করে যারা জিজ্ঞাসা করেন বা যারা এরকম, volunteer করেছেন বা তাকে তার উত্তরটা পেয়ে গেছে। আচ্ছা, নেক্সট কারো কোনো কোশ্চেন প্লিজ। আমরা কিন্তু সেশনের প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। জি, স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। শিওর প্লিজ। ওকে, সো আমার কোয়েশ্চেন হচ্ছে, এই মেমোরি ফরেনসিক্স এর একদম ডিপ লেভেলের যদি আমার ধারণা নিতে হয়, তাহলে আমার কতটুকু সময় দেওয়া লাগতে পারে দিনে? ভাই, শুনতে পাচ্ছেন স্যার? সরি, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। ওকে, সো আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি মেমোরি ফরেনসিক্সটা একদম মাস্টার করতে চাই, মানে একদম ডিপ লেভেলে যেতে চাই, তাহলে আমার দিনে কতটুকু পরিশ্রম করা লাগবে, আর আর মিনিমাম আমার কতটুকু এফোর্ট দেওয়া লাগবে?
এটা শুরুতে আমারও একটা কোশ্চেন ছিল। এখন সোজা বাংলায় বলতে গেলে আপনার কম্পিউটার স্পেসিফিকেশনের উপরে এই জিনিসটা একটা আহ, দাঁড়ায়। কারণ যেমন মনে করেন আপনার যদি কম্পিউটার স্পেসিফিকেশনটা হয় একদম 16 জিবি 32 জিবি র্যাম, একদম কোর i7 কোর এরকম একটা সিপিইউ বা এনভিডিয়া জিপিইউ আছে, এক্ষেত্রে আপনি অনেক ফাস্টলি অনেক কিছু করতে পারেন। মেমোরি ফরেনসিকটা যেমন ভলাটিলিটি। হ্যালো, এখন শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। জি জি এক্ষেত্রে প্লিজ। মেমোরি অ্যানালাইসিসের জন্য অনেক সময় আমাদের যে পিসিতে আমরা ইনভেস্টিগেশন করছি বা স্টাডি করছি সে পিসি এর স্পেসিফিকেশনটাও ম্যাটার করে। কারণ আমার যদি পিসিতে জাস্ট 4 জিবি র্যাম থাকে বা 8 জিবি র্যাম থাকে, আমি এটা অ্যানালাইসিস করতে যেই সময়টা লাগবে, কারণ মেমোরিটা যে ইমেজটা আমি মেমোরি ফরেন্সিকে লোড করব, এটা শুরুতে লোড করতে অনেক সময় লাগে। এখন আমার পিসি যত হাই স্পেসিফিকেশনের হবে, যত বেশি র্যাম থাকবে, সিপিইউ যত বেশি হবে, তত আমি ইনভেস্টিগেশন দ্রুত করতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। এখন দ্বিতীয়ত আপনার প্যাশন। এখন আপনাকে মেমোরি ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে গেলে আপনার যেটা করতে হবে, অনলাইনে বিভিন্ন মেমোরি ক্যাপচার করা আছে, সেগুলো অনলাইন থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। এটা আমরা হয়তো আমাদের ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ওখান থেকে আপনি ডাউনলোড করে করে আপনি যদি দিনে মোটামুটি কয়েক ঘন্টা সময় দেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি, সরি, বিষয়টা হচ্ছে এরকম যে সাইবার সিকিউরিটিতে অনেক ডোমেইন আছে। শুরুতে একজন যেমন সক নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, তো সক আছে, ফরেন্সিক ইনভেস্টিগেশন, ম্যালওয়্যার অ্যানালাইসিস, আপনার থ্রেট হান্টিং থেকে শুরু করে ক্লাউড সিকিউরিটি থেকে শুরু করে আইএএম সিকিউরিটি, যা যাবতীয় যত কিছু আছে। এছাড়াও এগুলোর মধ্যে আবার অনেক হাজার হাজার সাইবার সিকিউরিটি ডোমেন বা শয়ে শয়ে ডোমেন, মানে বিভিন্ন সেক্টর। এখন আমি নিজেও কিন্তু যেমন অনেক সময় আমি এক সময় ছিলাম, আমি দিনে 3-4টা করে ম্যালওয়্যার অ্যানালাইসিস করতাম। যখন লন্ডনের কোম্পানিতে ছিলাম অনেক সময় এরকম হতো যে দিনে আমার যত পারি আমার ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে হবে। এখন দিনে 2টা 3টা 4টা 5টা যতগুলো পারা সম্ভব ততগুলো করতে হবে। কখনো আমি সফটওয়্যার সাইবার সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপ করেছি, কখনো সাইবার সিকিউরিটি এপিআই ডেভেলপ করা হয়েছে, কখনো প্রোডাক্ট ডেভেলপ, কখনো আর্কিটেকচার ডেভেলপ বা এরকম। এখন যেটা করছি আবার, যেমন আমি এখন জিও পলিটিক্যাল বা কান্ট্রি ওয়াইজ সাইবার অ্যাটাক মনিটরিং এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনটা আমি করছি বেশি। এটা হচ্ছে দেশ ভিত্তিক, যেমন জাপানে কোথায় কি অ্যাটাক হচ্ছে, ক্লায়েন্টদেরকে কিভাবে সতর্ক থাকতে হবে ইত্যাদি। তো এই বিষয়গুলো আসলে আমরা কিন্তু যখন শিখতে থাকি তখন একটা বিষয়ে আমরা 2-3 মাস সময় দিলে, মানে একটু চর্চা হওয়ার পর 2-3 মাস করে সময় দিলে এক একটা ফিল্ডে আমরা উম, মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের একটা জ্ঞান অর্জন করতে পারি। তো ঠিক সেইভাবে আপনি যেহেতু মেমোরি ফরেন্সিকে ইন্টারেস্টেড, আপনি যদি কয়েক মাস অনলাইনে অনেক রিসোর্স আছে সেখান থেকে মেমোরি ডাম্প গুলো ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনি লিনাক্সে ওইটা ভলাটিলিটি টুল দিয়ে অ্যানালাইসিস করলেন, তো দেখবেন যে বিভিন্ন মেমোরিতে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট আছে। ওইটা ইনভেস্টিগেশন করতে করতে দেখা যাবে আপনি যদি প্যাশনেট ভালো সময় দিতে পারেন, তো এক সময় আপনি নিজেই
মানে বিগিনার লেভেলদেরকে নিয়ে ক্লাস নিতে পারবেন বা তাদেরকে শিখাইতে পারবেন, কিছু আর্টিকেল লিখে নলেজ শেয়ার করতে পারবেন। সো এটা আসলে আপনার কি পরিমাণ সময় দিচ্ছেন, মিনিমাম কয়েক ঘন্টা তো সময় দিতেই হবে ডেইলি। সো আশা করি অনেক অনেক কিছু বললাম, তবে আপনার উত্তরটা পেয়েছেন আশা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। কয়েকজন আপু দেখতে পেয়েছিলাম কোশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, যদি কোনো কোশ্চেন থাকে। জি, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। প্লিজ ভাই বলেন। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক বা ইনসিডেন্ট রেসপন্স বা এই ধরনের যে ডোমেইন গুলো আছে, এই ডোমেইনে পড়াশোনা করে বা এই ডোমেইনে কাজ করে কিভাবে ন্যাশনাল সিকিউরিটিতে কন্ট্রিবিউট করা যায়, বা এই পাথওয়েটা কেমন হতে পারে? বেশ দারুণ একটা জিজ্ঞাসা করেছেন তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেনটা আমরাও পেয়েছি অনেক। মামুন ভাই কি বলবেন? মানে অনেকে আগ্রহ থাকে যে সাইবার সিকিউরিটি ফিল্ড ডিজিটাল ফরেনসিক্স নিয়ে শিখবে বা প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনী বা তাদেরকে কিভাবে কন্ট্রিবিউট করা পসিবল বা জয়েন হওয়া পসিবল কিনা, প্লিজ। হ্যাঁ, আমরা এটা আসলে খুবই হাই লেভেল একটা কোশ্চেন, মানে তার দৃষ্টিভঙ্গিটা আসলে অনেক দূরদর্শী। আমিও এই কোশ্চেনটা একজনকে করেছিলাম। আমরা মেবি এটা হচ্ছে জাইকা, মানে বাংলাদেশের বিভিন্ন সেতু বা বিভিন্ন বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট যে জাপানিজ কোম্পানিরা করলো কাজ, তাদের আইটি ডিপার্টমেন্ট, তাদের একটা ট্রেনিং এ গিয়েছিলাম। বিভিন্ন সাইবার সিকিউরিটি প্রফেশনাল বিভিন্ন ব্যাংক থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে গিয়েছিলেন। তো সেখানে যে একজন বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সাইবার সিকিউরিটিতে আছেন। তো আমাদের ওই ট্রেনিং আমাদের প্রত্যেককে যে সামনে যে মাইকে কিছু লেকচার দেওয়া লাগছে যে আমরা কি কি শিখলাম, এবং অন্যরা কোনো কোশ্চেন করলে সেই কোশ্চেনের উত্তর দেওয়া লাগছে। তো উনি যখন গেলেন, উনি ওনার এক্সপেরিয়েন্সও শেয়ার করলেন যে উনি মেবি দুবাই মিলিটারি বা এয়ারফোর্স, সেখানে তিনি সাইবার সিকিউরিটিতে জব করেছিলেন। তো এটা শোনার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমার বাবাও ডিফেন্সে জব করেছেন, তো ওনাকে শুনলাম যে তাহলে আপনি এই যে সাইবার সিকিউরিটিতে কাজ করেছেন, তো আপনার তো হয়তো আহ, আপনি এক বললেন যে অমুক কম্পিউটারে ভাইরাস আছে, তো এইটা তো আসলে আহ, ছোটখাটো বিষয় না। একটা আর্মির পিসিতে যদি ম্যালওয়্যার থাকে, কেন আসলো, কিভাবে আসলো, বা ভুল করলে তাকে তো সাজাও দেয়। আমি তো নিজে দেখছি, মানে আর্মিরা খুবই আহ মানে খুবই আপনার নিয়ম মেনে চলে, রুল মেনটেন করে চলে। তো উনি এই বিষয়গুলো বললেন। তো এইটা আসলে এখন আপনার টার্গেট যে আপনি এইভাবে কিভাবে ডিফেন্সিভ সেক্টরে কন্ট্রিবিউট করতে পারেন। তো ফরেন্সিক ইনভেস্টিগেশনটা ওখানেই প্রয়োজন আপনার, কারণ তাদের তো বিভিন্ন অ্যাটাক আসছে। আমরা বর্তমানে থ্রেট হান্টিং যখন করি, আমি নিজে বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি যেখানে ডিরেক্ট ডিফেন্সের সাথে কাজ না, কিন্তু মানে তাদের কিছু ইন্টেলিজেন্স আমরা দেখেছি যে তাদের বিভিন্ন ইনফরমেশন বা অনেক ইনসিডেন্টের প্যাসিভলি তাদের অনেক কিছু হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন, আপনি যেহেতু চাচ্ছেন যে ডিফেন্সিভ সেক্টরে কিভাবে কাজ করতে পারেন, তো ডিফেন্সিভ সেক্টরে এগুলোর প্রয়োজন। আপনার বিভিন্ন অ্যালার্ট আসবে ডিফেন্সিভ সেক্টরে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অনেক অ্যাটাক আসবে। তো আপনাকে প্রতিনিয়ত, এবং এগুলো ম্যানুয়ালি করলেও চলবে না, আপনাকে অটোমেটিক্যালি যাতে ডিটেকশন হয়, অটোমেটিক্যালি ডিটেকশন হওয়ার পর আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে। এটা বিশাল বড় স্কোপ আছে আপনার ডিফেন্সিভ সেক্টরে। এবং অলরেডি মানে এমনও হচ্ছে, বিশেষ করে আমাদের এশিয়া প্যাসিফিকে এই ডিফেন্সিভ সেক্টর গুলো কি করে, সাইবার সিকিউরিটির জন্য সলিউশন গুলো দেখা যাচ্ছে অনেক সময় বিদেশি সার্ভিস ইউজ করে তারা, বিদেশি সার্ভিস ইউজ করে। সো আপনি যদি ফরেন্সিক ইনভেস্টিগেশন বা এগুলো স্কিল অর্জন করতে পারেন, এবং আপনার যদি সম্ভব হয় ডিফেন্সিভ সেক্টরে জব করার, তো আপনার কিন্তু এখানে স্কোপটা খুবই ব্রড, এবং আপনাকে আসলে প্রয়োজন যারা ডিফেন্সিভ সেক্টরে বাংলাদেশের ম্যান পাওয়ার, বাংলাদেশকে সিকিউর করার জন্য কাজ করতে পারে। সো আমি বলবো এক কথায় আপনার এখানে অনেক বড় ব্রড একটা স্কোপ আছে, এবং ফরেন্সিক ইনভেস্টিগেশন
স্কিল ডেভেলপ করে আপনি অবশ্যই কন্ট্রিবিউট করতে পারেন। থ্যাংক ইউ। সো ভাই, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি প্লিজ। ভাই এটা শেখার শুরু পরে করবেন। এখান থেকে ইনকামের পথ কি? এটা জব বাদ দিলে, অর্থাৎ আমরা তো জবের কথা শুনছি, জব যদি আমরা বাদ দেই তাহলে এটা কি ডাটা রিকভারির থেকে সাথে ফ্রিল্যান্স বা সিমিলার? এরকম কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, জি 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 জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে আমন ভাই প্লিজ, ইনকাম সোর্স গুলো কেমন হতে পারে উইদাউট জব? ইনকাম তো অনেক আছে। এখন বিষয় হচ্ছে, আমি তো আপনাদেরকে শিখাচ্ছি। এখন আমি মোটামুটি যেমন সাকিব ভাইদের সাথে আমরা বেশ কিছু প্রজেক্ট বেস কাজ করেছি, সেখান থেকে কিছু স্ক্রিনশটও দেখালাম আমরা আপনাদেরকে রিয়েল লাইফ। সো এরকম যেমন জব করছি, জবের পাশাপাশি বিভিন্ন জব চাইলে আপনি জব করতে পারেন। আপনার আপনি চাইলে এরকম প্রজেক্ট বা ফ্রিল্যান্সিং টাইপের কাজও করতে পারেন। এখন এটা আপনার কাছে প্রেফার করে, যেমন আমার কাছে কিন্তু মানে জবটাই আসলে অধিকাংশ মানুষের কাছে বেশি সিকিউর। তো জব, অবশ্যই জব করতে পারেন আপনি। আবার মানে আসল বিষয় হচ্ছে কি, যেটা আমিও বললাম যে আমার ইন্টারভিউ নিতে হয়। এখন ইন্টারভিউ গত সপ্তাহেই প্রায় 150-র বেশি ক্যান্ডিডেটের ইনফরমেশন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিটেলস, তার হবি কি, তার প্যাশন কি, সে কি কি সার্টিফিকেট অর্জন করেছে, এরকম একটা সিএসভি মাল্টিপল কলাম আমার একদিনের মধ্যে দেখে শেষ করা লাগছে। একদিনের মধ্যে বললে ভুল হবে, জাস্ট 1-1.5 ঘন্টায় দেখে শেষ করা লাগছে। তো এই চোখের পলকে জাস্ট তাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে একটু দেখা, তাদের স্কিল গুলো দেখা, তাদের সার্টিফিকেট গুলো দেখা, এগুলো দেখে কিন্তু আসলে আহ খুব একজনকে আমি উম, বলতে পারি নাই যে হ্যাঁ, মানে আমার যাকে রিপোর্ট করতে হবে যে ইনাদেরকে সিলেক্ট করা যায় ইন্টারভিউর জন্য, খুব একজন আমি পাইনি বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে। তো আসলেই এখানে প্রসেস ফলো করতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করার পর আপনি অনেক কিছু পারেন, কিন্তু আপনি সিভিতে হয়তো লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে আসার পরে দেখা যাচ্ছে যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। এখন আমি তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আসলে মানে অনেস্টলি আমি সোজা বাংলায় বলি আমার এক্সপেরিয়েন্স থেকে, আপনি সাইবার সিকিউরিটি, এখন আপনার প্রোফাইলে যখন ইন্টারভিউ নেওয়ার আগে সিলেকশন রাউন্ডে দেখা হচ্ছে যে আচ্ছা আপনার প্রোফাইলে লেখা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, বা কারো অ্যাকাউন্টে লেখা যে ওয়েব ডেভেলপার, ক্রিপ্টো অ্যানালাইজার, সাইবার সিকিউরিটি, মানে সবই তিনি, ডেভেলপারও, সাইবার সিকিউরিটিও, আবার ডিজাইনারও, ফটোগ্রাফারও, সবকিছু। তো এইটা আসলে আমি ভুল বলবো না, মানে সবারই এটা তার নিজস্ব অপিনিয়ন, তার নিজস্ব প্রেফারেন্স, ওকে ফাইন। কিন্তু জবের ক্ষেত্রে আসলে এই ধরনের ইস্যুগুলো দেখা যাচ্ছে। তো এইগুলো বললাম এই কারণে যে জবের কিন্তু আসলে লোক খোঁজা হচ্ছে, কিন্তু লোক আসলে ওরকম পাওয়া যাচ্ছে না। আমিও দেখতে পাচ্ছি বিভিন্ন বিদেশের কোম্পানিতে জব করতে, যে প্রায় আসলে দেখা যায় 2-3 মাস, 4-5 মাস অপেক্ষা করা হয় যে আমাদের সাইবার সিকিউরিটির লোক লাগবে, কিন্তু আমরা লোক পাচ্ছি না। আচ্ছা দেখতে থাকি, এখন টিমে একজন দরকার, ওই একজন ছাড়াই কাজ করতে থাকো, লোক পাইলে আমরা দেখবো। তো দেখা যায় 4-5 মাস পরে একজন ভালো হয়তো আহ, কোনো একজন পাওয়া গেল। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি স্কিল ডেভেলপ করেন, আপনার স্কিলটা শেয়ার করেন, কিভাবে শেয়ার করবেন? আপনি আর্টিকেল লিখলেন, আর্টিকেল লিখে লিঙ্কডইনে আপনি শেয়ার দিলেন, বিভিন্ন ভাবে আপনি দেখালেন যে কোনো একটা ভালনারেবিলিটি পাওয়া যাচ্ছে, কোনো একটা সিভি পাওয়া যাচ্ছে। দেখবেন বড় বড় সাইবার সিকিউরিটি ইউটিউবার বা লিঙ্কডইনে যারা আছে তারা কি করে, ওইটা অ্যানালাইসিস করে বলে যে এইটা সলিউশন করা যায় এইভাবে। তখন বিভিন্ন কোম্পানি ওইটা ফলো করে, ওইটাতে লাইক কমেন্ট শেয়ার করে, তারা তাদের কোম্পানিতে তাদের নেটওয়ার্কটা ওই গাইডলাইন ফলো করে ইয়ে করে। তো এইভাবে করে তিনি হেল্প করতেছেন। এবং যখন ওই কোম্পানির আবার এমপ্লয় লাগবে, তখন কিন্তু তাদেরকেই নক দিবে যে হ্যাঁ তুমি অনেক কিছু শেয়ার দিচ্ছ, তুমি অনেক ইনসাইট শেয়ার দাও, অনেক ইনভেস্টিগেশন করো, রিসার্চ করো, তুমি অনেক আর্টিকেল শেয়ার দিচ্ছ, তো আমার মনে হচ্ছে
আপনি একটু ইন্টারভিউ আসেন, দেখি আপনাদের সাথে কথা বলি। তো এইভাবে কিন্তু জবের স্কোপ আছে। এখন আপনাদের স্কিল ডেভেলপ করতে হবে, পাশাপাশি নিজের আহ, আপনার নিজের নাম, যে নামটা আপনার বাবা রেখেছে, আপনার এই নামটার ব্র্যান্ডিং করতে হবে। আপনার ব্র্যান্ড করে আপনাকে নামটা বড় বানাইতে হবে। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি জব, প্রজেক্ট, সাইড প্রজেক্ট বা ফ্রিল্যান্সিং, আপনার স্কিল থাকলে ইনশাল্লাহ এটার অভাব হবে না। সোজা বাংলা হিসাব, এখন আপনার সেই স্কিলটা থাকতে হবে আর কি। রাইট ভাই, এক্স্যাক্টলি। আমরা বেসিক্যালি পোর্টফোলিও এবং নিজের প্রোফাইলিং এর বিষয়টাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি, কারণ আপনাকে সিলেকশনের ক্ষেত্রে যখনই কোন একজন হায়ারিং অথরিটি বা যারা রিক্রুটার আছেন তারা অবশ্যই খেয়াল করেন যে আসলে আপনার গোল সেটটা কোন দিকে। কারণ একটা কোম্পানি যখনই আপনাকে হায়ার করছে দ্যাট মিনস তার উপর তারা কিন্তু আপনার উপর ইনভেস্ট করছে। সো পার মান্থ আপনাকে যে স্যালারিটা দেবে সেটার পরিপ্রেক্ষিতে তারা আসলে কতটুকু আউটকাম পাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। মামুন ভাই খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট আউট করেছেন, বেশ দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর কি কারো কোনো জিজ্ঞাসা আছে? আমরা সেশনের একেবারেই শেষ মোড় চলে আসছি, যদি হয় সেক্ষেত্রে একটা কোশ্চেন নেব হাইস্ট। হ্যালো ভাই। জি হাবিব ভাই, প্লিজ আপনার কথা শোনা করবেন। বুঝতে পাই না, আরেকবার বলেন। জি ভাই, এই সিজনটা কোর্সটা কখন শুরু করবেন? এই কোর্সের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আগামী 15 নভেম্বর থেকে। আপনাদের রেজিস্ট্রেশন শেষ হবে নভেম্বরের 14 তারিখ, অর্থাৎ আর মাত্র, আজকে 31 তারিখ শেষ হয়ে গিয়েছে, আর মাত্র 14 দিন সময় বাকি আছে আপনাদের হাতে, 2 উইকস। এই 2 সপ্তাহের মাঝে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে 6,600 টাকা। যদি কারো আর্থিক অনটন থাকে বা সেরকম সমস্যা থাকে 2 ধাপে আপনারা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে 4,000 টাকায় রেজিস্ট্রেশন করে বাকি 2,600 টাকা আপনি নেক্সট ডিসেম্বরের 10 তারিখের মাঝে আপনি ক্লিয়ার করতে পারবেন। মানে আমরা 1 মাসের মতো সময় দেবো ইনশাল্লাহ পরবর্তী বিষয়গুলো ক্লিয়ার করতে। তো অবশ্যই যদি আর্থিক অনটন থাকে সেই ক্ষেত্রে আবার সবাই এরকম করেন না যে আমি এখন 2 ধাপে পেমেন্ট করবো। সেটা আসলে আপনাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। যাই হোক, যদি এরকম কোনো ইস্যু হয় সেই ক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটাও কোর্সের মডিউলে দেওয়া আছে, অথবা জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনারা চেষ্টা করতে পারেন আরো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে মামুন ভাইকেও লিঙ্কডইনে রিচ আউট করার। মামুন ভাই লিঙ্কডইনে বেশ ভালো অ্যাক্টিভ এবং তার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারেন। ভাই আমি তো আপনার ওই পুরানো কোর্স করছিলাম, ওই যে ওয়েট করেন, কোর্সের নাম ভুলে গিয়েছেন? আচ্ছা জি এথিক্যাল হ্যাকিং 101, এটার ভাই আমি অনেক ফাইল পাই না। এই ফাইল ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে কোর্সটা করব এটাতে যেমন ডিফেন্স সেক্টর যে আছে এখানে আমাদের কিরকম জবের দিকে প্রিপারেশন নিতে হবে, বা আমাদেরকে জব যে কোশ্চেন। আচ্ছা, বেসিক্যালি ভাই অলরেডি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যে আপনাদের ক্যারিয়ার রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে, মানে আইটি সেক্টর আছে বা বিভিন্ন যে ব্যাংকগুলো আছে, প্রাইভেট ব্যাংক, সেখানে যদি আমরা ফরেনসিক ডিজিটাল ফরেনসিক্স এর এই ট্রেনিং প্রোগ্রামের সাথে আপনারা বেসিক্যালি ক্যারিয়ার রিলেটেড ইস্যুস গুলো আপনারা ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন। কারণ যেহেতু আমাদের এই কোর্স চলাকালীন সময় আপনাদেরকে রিয়েল লাইফ কেস স্টাডিজ সহ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বিষয়গুলো আপনারা ভাইদের কাছে জানতে পারবেন ইনশাআল্লাহ। ভাই সেগুলো আপনাদের কোর্স চলাকালীন সময় আশা করি শেয়ার করবেন। আর তারপর যদি কোনো ইস্যুস থাকে সেক্ষেত্রে আমাদের সাথে অফিসিয়ালি অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিফেন্সিভ সিকিউরিটি সেগমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি ফিল্ডের জব পোস্ট গুলো দেখেন, প্রায় ওভারঅল 90%-এরও বেশি আপনি জব পোস্ট পাবেন ডিফেন্সিভ সিকিউরিটি সেগমেন্টে। সো ইনসিডেন্ট রেসপন্স বলেন, থ্রেট ইন্টেলিজেন্স বলেন, ডিজিটাল ফরেনসিক্স বলেন, এই ইস্যুগুলো কিন্তু বেসিক্যালি একে অপরের সাথে কানেক্টেড, এবং এই ইস্যুগুলোকে সর্ট আউট করতে হলে অবশ্যই আপনাকে ডিফেন্সিভ সিকিউরিটি নলেজ গুলো গেইন করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি লোকাল মার্কেটে জব করতে চান অথবা গ্লোবাল মার্কেটের সাথে জয়েন করে ইন্ডিভিজুয়ালি হোক, ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে হোক, অথবা আপনি হায়ারিং প্রসিডিউরের মাধ্যমে হোক, সেক্ষেত্রেও কিন্তু ডিফেন্সিভ সিকিউরিটির প্রচুর চাহিদা। অফেন্সিভ সিকিউরিটির চাহিদা আছে, আর তুলনামূলক বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে ডিফেন্সিভ সিকিউরিটির চাহিদা প্রচুর, এবং বাইরের দেশেও আশা করি সেই বিষয়গুলো বেশি আছে। মামুন ভাই, আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন থাকবে, যেহেতু টপিকটা উঠেছে। যদি কেউ চায় আগামী 1.5 থেকে 2 বছর, অথবা তার হাতে সময় আছে মাত্র 1 বছর তুললাম, সাইবার সিকিউরিটি ফিল্ডে সে ক্যারিয়ার করতে যাচ্ছে, এই 1 বছরের মধ্যে সে গুছিয়ে নিয়ে তারপর সুযোগ খুঁজছে, তার এখন অফেন্সিভে ঢোকা বেটার হবে নাকি ডিফেন্সিভে ঢোকা বেটার হবে? এটা যদি ভাই একটু বলতেন, অথবা দুইটার মধ্যে আসলে বেস্ট
মানে চয়েসটা কিসের উপর ভিত্তি করে নেওয়া উচিত? না প্লিজ এটা এটা আসলে দিয়ে আজকে আমরা শেষ করবো। হ্যাঁ এটা দিয়ে আমরা শেষ করি তাহলে। সো কোশ্চেনটা খুবই ডিপ্লোম্যাটিক। এই কোশ্চেনটার অ্যান্সার পেয়ে অনেকেই অনেক আবার ডিসগাইডেডও হয়ে যায়। এখানে আসলে ডিফেন্সিভ অফেন্সিভ দুইটাই দুই দিকে। এখানে আসলে আমরা অনেক সময় মনে করি যে ডিফেন্সিভে যাব না অফেন্সিভে যাব। আপনার ডিফেন্সিভ অফেন্সিভ দুটোই মানে তুলনা ওইভাবে করা যায় না, কারণ দুইটা দুই দিকে। এখন আসি আমরা বাস্তবতা নিয়ে। বাস্তবতাটা হচ্ছে এরকম যে আমরা বাংলাদেশে বিশেষ করে আমরা ওই যতই বলি যে হ্যাঁ আমি অফেন্সিভে কাজ করতেছি বা অফেন্সিভে কাজ করার জন্য স্টাডি করছি, কিন্তু ওই অফেন্সিভ আমরা যেটা মনে করি ওই যে ডিডস করে কাউকে উড়ায় দেওয়া, ফেসবুক হ্যাক হয়েছে ফেসবুক অ্যাকাউন্টে একটু রিকভার করার চেষ্টা করা, এইটা নিয়ে সরি টু সে এটা নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যে ইন্টারভিউ জয়েন করতে পারবেন না। রাইট। আপনি যদি রেড টিমিং এ যান রেড টিমিং বা মানে ওই যে অফেন্সিভ বা রেড টিমিং এ যদি যান তাহলে আপনাকে রিয়েল অফেন্সিভে যাইতে হবে। তাহলে আপনি বা রিয়েল ব্লু টিম বা ডিফেন্সিভে যাইতে হবে। রিয়েলটাই যেটা যদি যান ইন্টারন্যাশনাল লেভেলে তাহলে আপনি যেটাতে যান আপনি ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এখানে তুলনা করার কিছু নেই। আপনি যদি অফেন্সিভে যেতে চান অফেন্সিভ জিনিসটা কি এটা বুঝতে হবে। এখানে আপনাকে নিজেকে মনে করতে হবে এখানে একটা সায়েন্টিস্ট। আপনাকে নতুন নতুন অ্যাটাক মেথড বের করতে হবে। আর অবশ্যই যত নতুন নতুন ভালনারেবিলিটি আসতেছে এগুলো কিভাবে এক্সপ্লয়েট করতে হবে এটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখতে হবে। আপনার অফেন্সিভ ডিফেন্সিভ যেটাই বলেন আপনি প্র্যাকটিক্যালি কাজ না করে আপনি শুধু আর্টিকেল পড়ে যাবেন, আপনাকে ইন্টারভিউ প্রশ্ন করলেই আপনি দেখবেন উত্তর দিতে পারবেন না। আপনাকে এই জন্য ছোটবেলা থেকে আমাদের বাবা মা আমাদেরকে বলে যে জিনিসটা মুখস্থ করো ওই জিনিসটা আবার একটু লেখো। শিক্ষকরা আমাদেরকে ওইটাই শেখায় যে লিখতে হবে। অনেকবার পড়লাম একটা জিনিস কিন্তু লেখার সময় যেয়ে দেখি আরে পরের লাইনটা মনে নেই। ওই রকম আমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। আর প্রথমে যেটা বললাম যে আমরা যেটা মনে করি বা অনেক সময় অনেক বড় বড় বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কথা বলেও যেটা মানে বাস্তবতা চোখে আসে যে তারা মনে করে যে ওই ফেসবুক রিকভারি এটাই বিশাল বড় হ্যাকার বা রেড টিমিং ডিডস করতে পারলাম। ডিডস একটা ওয়ান পার্ট অফ দ্য ওয়ে, কিন্তু আপনি রিয়েল লাইফে যদি এরকম করতে পারেন যে হ্যাঁ আপনি একটা ওয়েবসাইট ডাউন করে দেখাতে পারেন, সেটা তো আপনি পারবেন না। কারণ যে ধরনের ক্লাউড ফ্লেয়ার অ্যামাজন এডাব্লিউএস বড় বড় আপনি টেরাবাইট ডাটা পার সেকেন্ড দিলেও ডাউন হবে না এখন। তো আপনার ডিডোস এটা কোনো এখন আবার ওই রকম কিছু না। আপনাকে করতে হবে রিয়েল অফেন্সিভ যে ভালনারেবিলিটি এক্সপ্লয়টেশন, নতুন নতুন মেথড আপনার বুঝতে হবে জানতে হবে। যারা অফেন্সিভ সিকিউরিটিতে সারা বিশ্বের সেটা আমেরিকা হোক ইন্দোনেশিয়া হোক যে দেশেরই হোক তারা কি করছে, তারা টুইটারে কি কি শেয়ার দিচ্ছে, লিঙ্কডইনে কি কি শেয়ার দিচ্ছে রিসার্চ, বড় বড় কোম্পানিগুলো তারা কি কি রিসার্চ করছে, তারা কি কি শেয়ার দিচ্ছে সেগুলো দেখতে হবে আপনার। আর আবার ডিফেন্সিভে আসলেও ওই ক্ষেত্রে এক্ষেত্রে আপনার শুধু ওই যে বিভিন্ন ফ্রিল্যান্সিং এ করতে যে আমরা অনেক সময় দেখি যে আগে অনেকে অনেক কাজ করতেন, অনেক সিনিয়র অনেকে ছিলেন যারা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সার্ভিস এই সার্ভিস গুলো দিয়ে অনেকে অনেক ভালো ভালো কাজ করেছেন ফ্রিল্যান্সিং এ। কিন্তু এখন এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সার্ভিস, ওয়ার্ডপ্রেস মেলার রিকভারি এগুলা করে এইটাকে ডিফেন্সিভে ছোট্ট একটা বিন্দু কণা। আপনাকে ডিফেন্সিভ বলতে আপনার ক্লাউড বুঝতে হবে, আপনার ম্যালওয়্যার অ্যানালাইসিস ফরেনসিক এগুলো তো আপনার জানতেই হবে। যখন কোনো একটা ইনসিডেন্ট হবে তখন আপনার জানতে হবে। কিন্তু কোনো অ্যাটাক হয়নি এখনো। আপনি একটা কোম্পানিতে জব করছেন, সেই কোম্পানি এবং কাস্টমার কোম্পানি তাদেরকে সিকিউর করতে হবে। তো তাদেরকে আপনি কিভাবে সিকিউর করবেন? এই যে আর্কিটেকচারটা ডিজাইন, বিল্ডিং যেরকম আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা এসে বিল্ডিং এর কোথায় রড কোথায় কিভাবে হবে এটা বলে, সেরকম আপনাকে একটা অর্গানাইজেশনের আর্কিটেকচারটা ডিজাইন করতে হবে। এই যে যেটা বললাম আমার কথার সারাংশ হচ্ছে এটাই, অফেন্সিভে যান ডিফেন্সিভে যান যেইখানে যান নো প্রবলেম, এখানে কম্পেয়ারের কিছু নাই। তো দুই ক্ষেত্রে আমাদের লোকের প্রয়োজন।
তবে হ্যাঁ, রিয়েল লাইফের ক্ষেত্রে ডিফেন্সিভ মানে আমরা যে ফরেন্সিক বলছি বা ডিফেন্সিভ, এটার প্রয়োজনীয়তাটা বেশি। কারণ অফেন্সিভ যেটা, এটা দেখা যাচ্ছে বাস্তবতা হচ্ছে খুবই একদম মানে আপনার খুব বেশি প্যাশনেট এবং খুব বেশি সারাদিন দিনের অধিকাংশ সময় কম্পিউটার নিয়ে আপনি খালি হ্যাকিং শিখে যাচ্ছেন, এই ধরনের লেভেলে গেলে এবং আপনার যদি গড গিফটেড ট্যালেন্ট থাকে, এগুলা বেশ কিছু বিষয় ম্যাটার করে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবেন। আর ডিফেন্সিভ সিকিউরিটি এখানে আবার জব স্কোপটাও বেশি, এইটার বেশি প্রয়োজন। তো আপনি যদি মনে করেন যে জবের দিক থেকে, তাহলে হ্যাঁ, বর্তমান বাস্তবতা অনুযায়ী আপনি ব্লু টিম যেমন ফরেন্সিক, সক, সাইবার সিকিউরিটি আর্কিটেকচার, এগুলো নিয়ে দেখতে পারেন। আর এটাই আমার মনে হয়, এখানে কম্পেয়ার করার কিছু না। আমি যখন শুরুতে, হ্যাঁ, আমি যখন কয়েক বছর আগে ওই করোনা ভাইরাসের সময় যখন আমি স্টাডি করতাম সারাদিন ঘরে বসে, তখন অনেকদিন অনেক কিছু শিখলাম। আমার ফেসবুক গ্রুপ, ওখানে দেখলাম পোস্ট দিলে আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই অনেক সাপোর্ট করতেন, অনেক লাইক কমেন্ট আসতো পোস্ট গুলোতে। তো সাইবার সিকিউরিটি পোস্টও দিলাম। তারপরে যখন লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইনে আসার পর বিভিন্ন বাংলাদেশের অনেক প্রফেশনাল অস্ট্রেলিয়া, আমেরিকায় জব করছেন, তাদের সাথে কথা বললাম বা ইত্যাদি। তারা বললেন যখন যে ওই ফেসবুকে গ্রুপ পোস্ট করলে তোমার প্রফেশনাল ও শুধু ফেসবুক নিয়ে পড়ে থেকো না, তুমি একটু বড় লেভেলে মানে তুমি জব করতে চাও, তুমি যেই জবটা করতে চাও সেটা লিঙ্কডইনে সার্চ করো, সার্চ করে দেখো যে সেখানে জব ডেসক্রিপশনে কি চাচ্ছে তারা, যে এই যাকে আমরা চাচ্ছি তার এইটা করতে হবে, তাকে এই এই কাজ করতে হবে। ওই লিস্ট গুলা নাও, নিয়ে ওই লিস্ট গুলো গুগলে সার্চ করো, ওগুলা রিলেটেড যত আর্টিকেল আছে, যত মানুষ রিসার্চ করে তাদের ওগুলা পড়ো, ট্রেনিং করো, প্লাস ইউটিউব ভিডিও দেখো। তাহলে এইভাবে করে করে আমি কিন্তু নিজেকে আলহামদুলিল্লাহ প্রিপেয়ার করতে পেরেছিলাম। তো এইটাই সিম্পল। আপনি ডিফেন্সিভে জব আমার জানা মতে বেশি, তো এবং ডিফেন্সিভটা অনেক দরকারি, আর অফেন্সিভও খুবই দরকারি। এখন এটা আপনার পার্সপেক্টিভ, আপনি যেভাবে চিন্তা করেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আজকে সেশনটা শেষ করব লাস্ট একটা অভিজ্ঞতা দিয়ে। আমি রিসেন্টলি এই মাসে একটা সেশনে গিয়েছিলাম, বেসিক্যালি সাইবার সিকিউরিটি সামিট বেসড বাংলাদেশে। তো ওখানে বেসিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করেন এরকম প্রায় 67টা কোম্পানি থেকে যারা এক্সপার্ট প্রফেশনালরা আছেন তারা ছিলেন। সো ফোরামটাতে বেসিক্যালি সারাদিন ব্যাপী ডিফেন্সিভ সিকিউরিটি সেগমেন্টের প্রায় 9টা থেকে 11টা সেগমেন্টে তারা কাজ করেছে, জিরো ট্রাস্ট, সক, ইন্টেলিজেন্স, আদার্স, এই বিষয়গুলো ছিল আর কি। তো প্যানেল ডিসকাশন শেষ মুহূর্তে আমি একটা কোশ্চেন করেছিলাম আমাদের ওই ফোরামের যারা ছিলেন প্যানেল মেম্বারদের, সম্মানিত যারা ছিলেন, তাদের কাছে একটা কোশ্চেন আমার ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে ডিফেন্সিভ সিকিউরিটি সেগমেন্টে আমরা জানি যে আমরা ভয়ে আছি যে কোনো মুহূর্তে হ্যাকার হ্যাক করতে পারে বা কোনো একটা ইস্যু আমাদের জন্য ভুল হতে পারে বা ইস্যুগুলো থাকতে পারে। দ্যাট মোমেন্টে আমরা কেন অফেন্সিভ সিকিউরিটির যে ইস্যুগুলো, যেমন পেনিট্রেশন টেস্টিং হয়তো আমরা রেগুলার ভিত্তিতে প্রতি বছর করি, অডিটের ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা করতেছি, বাট আদার্স পার্সপেক্টিভ থেকে আমরা অফেন্সিভ সিকিউরিটির ক্ষেত্রে বা বাউন্ডারি প্রোগ্রাম গুলা কেন অ্যারেঞ্জ করি না বাংলাদেশের প্রেক্ষাপটে, কোম্পানিগুলা কেন সেখানে আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে। দ্যাট টাইম রবি, সেখানকার যে সিকিউরিটি চিফ সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ভাইয়ের নামটা আমার ঠিক খেয়াল হচ্ছে না, উনি আমাকে আনসারটা দিয়েছিলেন এরকম যে আজিয়াটা বেসিক্যালি হচ্ছে বাগ বাউন্ডারি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, বাট বাংলাদেশে নয়। তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো যেমন ইএসইউ হ্যাক বা আদার্স প্ল্যাটফর্ম গুলো তারা হচ্ছে ওখানে অ্যারেঞ্জ করেছে, গ্রামীণ ফোনেরও আছে, বাংলা লিঙ্কের আছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্ত কোম্পানি গুলো আছে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের পলিসিটাকে বিশ্বাস করতে পারে না, এই কারণে যে অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্টরা যদি কোনো একটা বাগ হান্ট করে, সেই ভালনারেবিলিটি যদি তারা রিপোর্টও করে, ডিসক্লোজ করার কথা যদি নাও উল্লেখ করা হয়, তারা সেটা ডিসক্লোজ করে দেয়। এটা নিজের ভাব দেখাতে হোক, অথবা পলিসি মানে ডিসিপ্লিনারি ইস্যুগুলোর জন্য হোক, বা তাদের আসলে ট্রাস্ট ইস্যুগুলোর জন্য হোক। এবং এইগুলো কারণে কিন্তু বাংলাদেশের অফেন্সিভ সিকিউরিটির মার্কেট দিন দিন আরো পিছাচ্ছে। সো আমাদের আসলে এই বিষয়গুলো তো যারা সাইবার সিটি ফিল্ডে আমরা আগ্রহী, হয়তো ক্যারিয়ার করতে আগ্রহী, ইনশাল্লাহ আমাদের অবশ্যই চেষ্টা করবো নিজের দেশের জন্য ভালো কিছু করার। বাট সেক্ষেত্রে আসলে আমাদের এখান থেকে উঠে আসা উচিত যে আমরা কিভাবে কমিউনিটির জন্য ট্রাস্ট বিল্ড আপ করতে পারি, কিভাবে কর্পোরেট ফিল্ড গুলো আমাদেরকে আসলে ট্রাস্ট করতে পারে,
কিভাবে আমরা পলিসি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আসলে আরো বেশি সোচ্চার হতে পারি, এই বিষয়গুলো আসলে আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি নিজেরাই নিজেদের দেশের বিশ্বাসটা না নিতে পারি সাইবার সিকিউরিটি ফিল্ডে, সেক্ষেত্রে অবশ্যই সেটা আমাদের জন্য ব্যর্থতা থাকবে, অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্ট হিসেবে ব্যর্থতা থাকবে, এবং ইন ফিউচারে দেখা যাবে সেক্ষেত্রে আমাদের জব, যে সমস্ত বিষয়গুলো একটু আগে ভাইও বলে যে ডিফেন্সিভ সিকিউরিটির জবের চাহিদা প্রচুর, বাট সেক্ষেত্রে অফেন্সিভ সেভাবে কিন্তু আস্তে আস্তে আরো কমে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এগুলো আসলে ইস্যু, এবং আমরা আশা করবো ইনশাল্লাহ যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার করতেছেন বা করতে চাচ্ছেন, ইন ফিউচারে যাবেন এবং ভবিষ্যতে আগাচ্ছেন, আপনারা নিজেদের জন্য হলেও চেষ্টা করবেন নিজেদের সাইবার সিকিউরিটি যেহেতু ইথিক্যাল হ্যাকিং ফিল্ডে আপনারা আছেন, সো ইথিক্স গুলো যেন আসলে কন্ট্রোলাইজড করা যায়, ইথিক্স গুলো যেন আসলে মেনটেন করা হয়, এবং পলিসি ম্যানেজমেন্টের দিকে প্লিজ আমরা সবাই খেয়াল রাখবো। সো এরই মধ্যে দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ সেশনটা শেষ করতে যাচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা থাকছে। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে। মামুন ভাই, আজকে আপনার অতি মূল্যবান সময় দিয়ে আপনি আসলে এখানে এসেছেন, আমাদের সাথে বেশ ভালো সময় দিয়েছেন, এবং অনেক যারা স্টুডেন্টস আছেন আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম গুলোতে, বাইট ক্যাপসুলের অনেক পরিবারের সদস্যরা আছেন এখানে, তাদের সবার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি তো পার্সোনালি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ, আপনি নিজেও জানেন। তো আসলে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। আপনি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার যারা বাইট ক্যাপসুলে জয়েন করবে আমাদের সাথে ইনশাআল্লাহ সাইবার সিকিউরিটি ফিল্ডে, ডিফেন্সিভ সিকিউরিটি ফিল্ডে এবং যেটা ফরেনসিক শেখার জন্য, ইনশাআল্লাহ তাদেরকে আপনি গুছিয়ে দিবেন আশা করছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। বাইট ক্যাপসুল চেষ্টা করছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি সিস্টেমটাকে একটা সুন্দর করে গুছিয়ে দিতে, এবং আপনাদের মতো যারা আছেন প্রফেশনালরা তাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা সেটা পারবো আশা করছি। সো আমরা আজকে এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই, আমাদের এই কোর্সের রেজিস্ট্রেশন চলবে ইনশাআল্লাহ আগামী 14 তারিখ পর্যন্ত। সম্ভবত 14 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কারণ শুক্রবারটা ওই দিনই পড়েছে। প্রতি সপ্তাহে শুক্রবার ক্লাস হবে, আপনাদের লাইভ সেশন হবে। 4 মাসের ট্রেনিং প্রোগ্রাম, 6টি কেস স্টাডিজ, 2টি টেস্ট, এবং 2 মাস থাকবে এক্সট্রা ইন্টার্নশিপ প্রোগ্রাম। সো চেষ্টা করবেন নিজেকে গোছাতে, চেষ্টা করবেন বাংলাদেশের জন্য কিছু করতে, চেষ্টা করবেন সাইবার সিকিউরিটি ফিল্ডে নিজে সেই সুনাম অর্জন করতে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও সাধুবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে, এবং এরই মধ্য দিয়ে আমাদের সাইবার অ্যাওয়ারনেস মান্থ অক্টোবর 2025 সম্পন্ন হচ্ছে, আজকে লাস্ট ডেট। সো সবাইকে ধন্যবাদ, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ ভাই। আমরা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।